হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি 10 মিনিট স্কুলের আরও একটি লাইভ ক্লাসে। অ্যান্ড আজকে আমরা চলে আসছি আমাদের এমসিকিউ পার্ট 2 এর ক্লাসে। অর্থাৎ এই যে ক্লাসগুলো হচ্ছে এগুলো কিন্তু মূলত যারা এসএসসি 27 ব্যাচ আছো তোমাদের জন্য, তোমাদের সিকিউ এমসিকিউকে ক্লিয়ার করার জন্য বা লাস্ট মোমেন্টে একটা রিভিশন দেওয়ার জন্য ক্লাসগুলো হচ্ছে, লাইভ ক্লাস হচ্ছে। বাট এগুলো আসলে এই এমসিকিউ ক্লাসগুলোর পরবর্তীতে আমাদের যে বাকি স্টুডেন্টরা আছে, ফ্রি স্টুডেন্ট আছে, ওরাও দেখতে পারবে ইউটিউব থেকে। আর তোমরা দেখতে পারবা, তোমাদের কাছে তো একটা অ্যাপে থাকবেই সাজানো গোছানো সব কিছু। তো ঠিক আছে ভাইয়া, তো আমরা আজকে শুরু করবো পার্ট 2। আমরা পিটেস্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট 50টা এমসিকিউ এই 6টা অধ্যায় থেকে বা 7টা অধ্যায় থেকে, 13 নাম্বারটা যদি ধরি তাহলে এই মোট 7টা অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট 50টা এমসিকিউ নিয়ে আমরা একটা ক্লাস করতেছি। তোমাদের সবাইকে ওয়েলকাম করতেছি আজকের ক্লাসে। অ্যান্ড আমার কথা এবং আমার পিছনের স্লাইডটা সব ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, অল ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবা। তোমাদের কাছে একটা কুইজ চলে যাবে, একটা দেখো অপশন আছে, সব ক্লিয়ার থাকলে, অল ক্লিয়ার থাকলে ইয়েস, আর যদি ভুলভাল থাকে তাহলে নো। আমাকে দেখা গেলে ইয়েস, আমাকে দেখা না গেলে নো। ঠিক আছে, আচ্ছা ওকে। তো আমরা একটু অপেক্ষা করি, আস্তে আস্তে বাকিরা জয়েন করে ফেলুক। আমরা অল্প সময়ের মধ্যেই ক্লাসটা শুরু করবো। অ্যান্ড মাঝখানে একটা নামাজের ব্রেকও থাকবে, যেহেতু মাগরিবের নামাজের সময় চলে আসবে। আচ্ছা, তো তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের ক্লাসে। অ্যান্ড যারা যারা সালাম দিচ্ছে তোমাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, শারীরিক মানসিক সবভাবে ঠিকঠাক। অ্যান্ড আমি তোমাদের সাথে আছি, তোমাদের রিফাত ভাইয়া, সাব্বির আহমেদ রিফাত। অ্যান্ড আমরা এখন একটু দেখি যে আসলে আমাদের এই ক্লাসের উদ্দেশ্যটা কি। মূলত আমরা চেষ্টা করছি পুরো বইয়ের উপরে একটা ওভারভিউ নেওয়ার জন্য, যে মোস্ট ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ দেখে প্র্যাকটিস করে আইডিয়া নেওয়া যে কীভাবে পড়তে হয়। এখন এটা ভাইবো না যে 50-50-100টা এমসিকিউ পড়লেই শেষ, একদম পরীক্ষায় প্রশ্ন পেয়ে যাবো এখান থেকে, তারপর একদম 100 পেয়ে আসবো। এই চিন্তা করলে ভাইয়া তুমি এখন নাকে তেল দিয়ে ঘুমে যাও, পরীক্ষার পরের দিন উঠো। ঠিক আছে, সিম্পলি ভাইয়া ব্যাপারটা বুঝতে হবে যে তোমার এইখানে প্র্যাকটিস করার মূল উদ্দেশ্য কী, তোমাদেরকে আইডিয়া দেওয়া। পড়াশোনা নিজের করতে হয়, বুঝছো? ও একটা সুন্দর কথা পড়তেছিলাম, একটা সুন্দর লাইন দেখলাম এক জায়গায়। সেটা হচ্ছে মানে সাকসেসফুল মানুষ আর ফেইলড মানুষ বা ফেল করছে এমন মানুষ, এই দুই শ্রেণীর মানুষের মধ্যে একটা কমন ডিফারেন্স থাকে। সেটা হচ্ছে তাদের কাজের ওয়ে, তারা কীভাবে ডিল করে কোনো একটা প্রবলেম বা কোনো একটা এমন কিছু সামনে চলে আসছে, একটা অবস্ট্যাকল সামনে চলে আসছে, একটা বাধা চলে আসছে, এইটা দুই শ্রেণীর মানুষের সামনেই আসে। এক শ্রেণী বা এক ক্যাটাগরির মানুষজন তারা হচ্ছে এটাকে অ্যাকনলেজ করে, এটাকে অ্যাড্রেস করে। এটার মানে কি জানো? কোনো একটা প্রবলেম আসলে ওটাকে আগে মেনে নেওয়া যে এটা একটা প্রবলেম, অ্যান্ড তারপরে ওটা সলভ করার জন্য কি কি ওয়ে আমার সামনে এখন আছে ওটা একটু খোঁজাখুঁজি করা, একটু দেখার চেষ্টা করা, অ্যান্ড তারপর ওটা সলভ করার দিকে ফোকাস করা। এটা হচ্ছে যারা সাকসেসফুল তারা এইভাবে চেষ্টা করে, এভাবে চিন্তা করে, এভাবে কাজ করে। অন দ্য আদার হ্যান্ড যারা হচ্ছে ফেল করে বা যারা হচ্ছে এক জায়গায় ঘুরতে থাকে, তারা আসলে সামনে আগাইতে পারে না। এরা কারা? এদের সামনেও প্রবলেম আসে, কোনো একটা অবস্ট্যাকল বা একটা বাধা আসে, তখন কি করে? তখন তারা হতাশ হয়ে যায়, তখন তারা মানে ব্লেম করা শুরু করে, ব্লেম গেম দেওয়া শুরু করে, ব্লেম গেম শুরু করে দেয় যে এইটা নাই তাই করতে পারতেছি না, আমার কাছে ভালো ফোন নাই তাই ভালো ক্লাস করতে পারতেছি না, আমার ইন্টারনেট স্লো তাই ক্লাস করতে পারতেছি না, আমার কাছে ভালো একটা পরিবেশ নাই, আমার পাশে অনেক শব্দ হয়, আমি ভালো যে রুমে পড়তে পারতেছি না, অনেকের তো ভালো রুম আছে, ভালো পড়ার টেবিল আছে, এরকম অনেক রকম মানে স্টোরি সাজায়। অ্যান্ড ফাইনালি এরা ওই একই জায়গায় পড়ে থাকে। যে লোকটা সাকসেসফুল হয়েছে বা যে স্টুডেন্টটা সাকসেসফুল হয়েছে, ওর কাছেও কিন্তু সেম একটা প্রবলেম কারো না কারো কাছে আসছে। সবাই যে মানে খুব বড় লোক, সবার কাছে ভালো ভালো সুন্দর ফোন আছে, ইন্টারনেট আছে, সবাই খুব ভালো ক্লাস করতে পারে, ভালো টিচার কাছে পড়তে পারে, নট লাইক দ্যাট, এরকম কিছু না। কিন্তু মাইন্ডসেটটা ইম্পর্টেন্ট। একদল এটাকে সলভ করার ট্রাই করে ইন এনি ওয়ে, আরেক দল এটাকে নিয়ে গল্প পেঁচায়, গল্প বানায়, অ্যান্ড তারপর যেখানে ছিল ওইখানেই পড়ে থাকে জেনারেশনাল ওয়েতে। একদম তার দাদা এরকম ছিল, তার বাবা এরকম, তার বাবা দাদা চেষ্টা করছে যে অ্যাটলিস্ট পরের জেনারেশনটা ভালো হোক, বাট ওই যে গল্প বানাতে খুব মজা লাগে। তো যাই হোক, তোমাদের এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে সামনে তোমাদের অনেক কঠিন সময় আছে, পরীক্ষা আছে, প্রিটেস্ট পরীক্ষা, তার অল্প সময়ের মধ্যে টেস্ট পরীক্ষা আছে, তারপর এসএসসি পরীক্ষা আছে। মেবি 2 মাস 2.5 মাস করে গ্যাপ দিয়ে তোমার হচ্ছে 3টা পরীক্ষা হয়ে যাবে, প্রিটেস্ট, টেস্ট, এসএসসি। না অনেকের হয়তো অলরেডি প্রিটেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে। তো এখন ভাইয়া ওই গল্প বানানোর সময় আর নাই। যদি তুমি নিজের অবস্থানটা পরিবর্তন করতে চাও, নিজের জন্য
একটা সুনাম নিয়ে আসতে চাও এবং নিজের স্বপ্ন পূরণ করতে চাও, নিজের একটা সম্মান বা মর্যাদা নিয়ে আসতে চাও, তাহলে হচ্ছে নিজের কাজটা ভালো করে করো। আর তোমার স্টুডেন্ট অবস্থায় মেন কাজ হচ্ছে তোমার পড়াশোনা করা। তোমার স্টুডেন্ট অবস্থা তোমার মেন কাজ হচ্ছে পড়াশোনা করা, এটা একটু ভালো করে করো। বাকিগুলো করবা, বাট এটাকে মেন রেখে, ঠিক আছে? তো যাই হোক, মাইন্ডসেট নিয়ে একটু কাজবাজ করো। এখন আমাদের সময় হয়ে গেছে, ক্লাস শুরু করি। তো ঠিক আছে, আমরা আজকের ক্লাসটা শুরু করতেছি। আর আমি শুরুতে বলে রাখি, আমরা একটানা ক্লাস করব। কেউ যদি মনোযোগ হারায় ফেলো, অন্য কিছু থেকে চলে যাও, তারপর ঘুরে এসে ক্লাস দেখতে আসে, হ্যাঁ বুঝি নাই, এটা আবার করান, কোনো লাভ নাই। কারণ এই ক্লাসটা রিভিশন দেওয়ার জন্য, এটা কোনো থিওরিক্যাল ক্লাস না যে তোমাদেরকে নতুন করে বুঝাইতেছি। এই সব ক্লাস হয়ে গেছে, এগুলো আগের পড়া, জাস্ট একটু রিভিশন দিতেছি, জাস্ট রিভিশন। ঠিক আছে, শুরু করে আসো। তো চ্যাপ্টার 7 থেকে 13 দেখেই বুঝতে পারতেছি যে আমরা শুরু করতেছি তরঙ্গ শব্দ এই অধ্যায়টা থেকে, এবং আমরা শেষ করবো হচ্ছে তেজস্ক্রিয়তা ইলেকট্রনিক্স, ওই যে টপিকটা লাস্ট একদম প্রথম 6টা অধ্যায় থেকে একটা ক্লাস হয়ে গেছে, পার্ট 1। আজকে হচ্ছে পার্ট 2, অর্থাৎ 7 নম্বর অধ্যায় থেকে 13 নম্বর অধ্যায় পর্যন্ত বেস্ট 50 MCQ আমরা দেখবো। ঠিক আছে, আসো তো আস্তে আস্তে শুরু করি। এবং এই ক্লাসটা পরে রেকর্ড অবস্থা পেয়ে যাবা। এই ক্লাস দুইটা মূলত তোমাদের পেড স্টুডেন্ট, তো তোমরা দেখতেছো এই লাইভ ক্লাস করতেছো, আমাদের যারা ফ্রি স্টুডেন্ট, যারা আমাদের এর বাইরের স্টুডেন্টরা আছে কোর্সের বাইরে, ওরা দেখতে পারবে ইউটিউব থেকে। একটা আমার প্রশ্ন, 1 মিটার লম্বা একটা সুতায় 30 গ্রাম ভরের একটি ইটের টুকরা ঝুলিয়ে দিলে দোলনকাল কত হবে? তাই দেখো ভাইয়া, তরঙ্গ শব্দ অধ্যায়ের মধ্যে আমরা কিন্তু জানি যে এখানে একটা হচ্ছে তরঙ্গের, তোমার হচ্ছে বেগ, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, পর্যায়কাল, এগুলো একটা টপিক আছে। এছাড়াও তোমার স্প্রিংয়ের টপিক আছে, সুতায় দিয়ে ঘুরাইলে, তারপর পর্যায়কাল, এরকম হাইজেবে অনেক টপিক আছে। আর সিকিউর জন্য প্রতিধ্বনি শুনবে কি শুনবে না, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। এর পাশাপাশি বিভিন্ন তাপমাত্রায় শব্দের বেগ বের করা, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। তো এখন এরকম প্রশ্ন যখন দেখবা, তো তখন দেখেই বুঝতে হবে যে এখানে কোন সূত্র লাগবে ভাইয়া। দোলনকালকে আরেকটা ভাবে বলা হয় পর্যায়কাল। পর্যায়কাল আমরা জানি, পর্যায়কালকে আমরা টি দ্বারা প্রকাশ করি, বড় হাতের টি। এটা সমান সমান দুইটা সূত্র আছে, একটা হচ্ছে 2π√L/g, আর যখন স্প্রিং থাকবে, যখন এখানে স্প্রিং থাকবে তখন কি বলা থাকবে? 2π√M/k। এই সূত্রগুলো একটু মুখস্থ রাখবা, বুঝছো? তো এখন এইখানে 2π, আচ্ছা গেল। এল এর মানে যে সুতার দৈর্ঘ্য, এটা হচ্ছে আমার এল এর মান 1 মিটার, এল এর মান 1 মিটার, আর জির মান তো 9.8। কখন? পৃথিবীর জন্য। যদি প্রশ্নে জির মান বলা থাকে, যেইটা বলা থাকবে ওইটাই বসাবা। কখনো কখনো দেখবা জি এর মান 9.8 না বলে 10 বলা আছে, কখনো কখনো দেখবা জি এর মান 3 বলা আছে। তো প্রশ্ন যদি বলা থাকে, যেটা বলা থাকবে ওইটাই বসাবা। আর যদি না বলা থাকে, তখন পৃথিবী ধরে নিয়ে যেটা একটা আদর্শ মান, স্ট্যান্ডার্ড মান, এটা বসাই দিবা। ক্যালকুলেশন করবা, দেখবা কত আসে। এটা ক্যালকুলেশন করলাম না, তোমরা নিজেরা ক্যালকুলেশন করে দেখবে অ্যান্সার কত আসে। ঠিক আছে, প্রথম এমসিকিউ তো এটা, অ্যান্সারটা আমার মুখস্থ আছে। এটা আমি যখন দেখছিলাম তখন মনে আছে, 2 সেকেন্ড হওয়ার কথা। তোমরা একটু ক্যালকুলেশন করে ফেলো, ক্যালকুলেটার চাপতে জাস্ট। নিচের কোন সম্পর্কটি সঠিক? ভাইয়া এখানে দেখো GπTL, দেখে বুঝতে হবে এটা কোন সূত্র। এটা পর্যায়কালের সূত্র, ওই যে এই মাত্র যেটা লিখছি আমরা। কি ভাইয়া মেইন সূত্র যেটা পড়ছি, টি সমান সমান 2π√L/g, এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। এখন দেখো এখানে সবগুলোতে দেখো জি আছে, এল আছে, টি আছে, জি আছে। টির সরাসরি সূত্র টি = 2π√G/L, যেটা এই সূত্র না, এটা ভুল, এটা হবে না। এখন বাকিগুলো দেখো, জি দিয়ে 2টা আছে, এল দিয়ে 1টা আছে। আমরা জি দিয়ে 2টা আছে, আমরা একটা ট্রাই করে দেখি। জিটাকে একপাশে রাখবো, তাহলে কি হয় ভাইয়া? এই 2π-কে নিচে চলে আসো, নিচে পাঠায় দাও, তাহলে 2π নিচে চলে আসলো। এখন আমার জি এর মানটা লাগবে, উভয় পক্ষে স্কোয়ার করে দাও, এই পুরো জিনিসটাকে এই পাশে নিয়ে যাও, তাহলে এটা হয়ে যাবে 4π²L/t²। কারণ এই 2π স্কোয়ার করো মানে কি t²/4π²। এটাকে জিটাকে এই পাশে নিয়ে আসো, এটাকে এই পাশে নিয়ে যাও, মানে নিচে নিয়ে যাও, নিচে এটা উল্টাকে ফেলবে আবার, তাহলে হয়ে যাবে এরকম 4π², আর এল উপরে রুট আছে, স্কোয়ার করলে রুট চলে যাবে, শুধু এল থাকবে। আর এখানে টির উপরে রুট, মানে উভয় পক্ষে স্কোয়ার করার কারণে t² নিচে চলে আসবে। এটা আমি একবারে করে ফেলছি, যখন নিজেরা একটু ভালো করে প্র্যাকটিস করবা তখন এরকম একবারে করে ফেলতে পারবা। ঠিক আছে, আর যদি কেউ মুখস্থ রাখতে চাও, এটা মুখস্থ রাখার দরকার নেই, কারণ এটা শুধু শুধু মাথাকে নষ্ট করবা। তার মানে অ্যান্সার কি? ডি, বুঝছো? তো এইভাবে সিম্পলি একটা সূত্র মনে রেখে এরকম করে 3টা মান বের করতে হইতে পারে, কখনো জি, কখনো এল, কখনো টি। বুঝছি? গেল। 2 কিলোহার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ লোহার পাইপে বেগ দেওয়া আছে। আচ্ছা, এটা কি ভাইয়া? এটা কোন মাধ্যমে শব্দ চলতেছে? কোন মাধ্যমে শব্দ চলতেছে?
লোহার পাইপ মানে কি? এটা একটা কঠিন মাধ্যম, কঠিন মাধ্যম, বুঝছো? আর বেগ তো দেওয়াই আছে। তো আমাকে বলছে তরঙ্গ দৈর্ঘ্য কত, ল্যামডা সমান সমান কত। ভাই আমরা কি জানি? আমরা জানি ভি সমান সমান এফ ল্যামডা। তাহলে ভি ডিভাইড বাই এফ, ভির মান দেওয়া আছে ওই যে ওই মাধ্যমে শব্দের বেগ 5130 মিটার পার সেকেন্ড, এবং এফ এর মান দেওয়া আছে 2 কিলো হার্টজ। 1 কিলো হার্টজ মানে কি? 1 কিলো মানে কি? 1000 দিয়ে গুণ। 2 কিলো হার্টজ মানে হচ্ছে 2000 দিয়ে গুণ। তাহলে ল্যামডার মান কত আসবে? 5.13 কে 2 দিয়ে ভাগ করলে হয় 2.57 হওয়ার কথা। অ্যান্সার 2.57ই হওয়ার কথা। ঠিক আছে, জাস্ট এগুলো ক্যালকুলেশন দেখলে বুঝতে পারবা, নাহলে ক্যালকুলেটর ইউজ করবো অবশ্যই, আন্দাজে তাকানোর দরকার নাই। গেল, শব্দের বিস্তার 4 গুণ হইলে তীব্রতা কত গুণ বৃদ্ধি পাবে? বুঝো, আগে বুঝো বিস্তারের সাথে তীব্রতার সম্পর্ক কি। আমরা জানি আই সমানুপাতিক এ স্কোয়ার, অর্থাৎ শব্দের তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক। বিস্তার মানে এ। এটার একটা গ্রাফও আছে। এই তীব্রতার সাথে বিস্তার, ধরো তীব্রতাকে যদি আমরা ওয়াই অক্ষে বসাই আর এটা কি এ যদি বসাই, তাহলে গ্রাফটা হবে এইরকম। এই গ্রাফের চিত্র হবে এইরকম, মূল বিন্দু থেকে শুরু করে চাঁদের মতো হবে, বুঝছো? মূল বিন্দু থেকে শুরু করে একটু সমান নিচ থেকে শুরু করি, চাঁদের মতো হবে। এটা হচ্ছে এই সম্পর্কের গ্রাফ। আচ্ছা, যদি এমন হইতো যে এইখানে, এটা কিন্তু এক্সট্রা দেখাইতেছে ভাই, প্রশ্নে নাই তাও দেখাইতেছে, এমন যদি হইতো আই এর সাথে এই স্কোয়ার দেওয়া আছে একদম, মানে এক্স অক্ষে একদম এই স্কোয়ারটাকে বসাই দিচ্ছ, তাহলে কিন্তু ভাইয়া এই পুরোটার সাথে এই তীব্রতা কিসে আছে? সমানুপাতিক সম্পর্কে আছে। একদম পুরোটা যদি ধরো, পুরোটা বসাই দিচ্ছে এক্স অক্ষে, তাহলে সমানুপাতিক সম্পর্ক কি? এটা সরলরেখা হবে, মূলবিন্দু সরলরেখা, মানে এই টাইপের একটা গ্রাফ হবে, বুঝছো? তো এই গ্রাফগুলো একটু ভালো করে বুঝো। আচ্ছা, এখন বলছে ভাইয়া 4 গুণ হবে। 4 গুণ মানে কি? এই বিস্তার 4 গুণ মানে এর জায়গায় 4a বসে স্কোয়ার করে দাও, কত হয়? 16a স্কোয়ার, তাই না? তাহলে কত গুণ হইলো? 16 গুণ হইলো অ্যান্সার। এখন দেখো তো 16 কি আছে অ্যান্সারে? আছে, বাট তুমি যদি দাগাও ঝামেলা পড়ে যাবা। কেন? কারণ এই টাইপের কত গুণ বৃদ্ধি পাইছে, যখনই বৃদ্ধি বা হ্রাস এই টাইপের প্রশ্ন হবে, বৃদ্ধি পাইছে মানে কি? শুরুতে যত ছিল ওটা বিয়োগ করে দিতে হবে। এখান থেকে শুরুতে কি ছিল? এই যে এ স্কোয়ার ছিল না, বিয়োগ করে দাও, তাহলে 15a স্কোয়ার, অর্থাৎ 15 গুণ বৃদ্ধি পাইছে। আগে যা ছিল পূর্বের তুলনায়, তাহলে কি আগেরটা বাদ দিতে হবে না? তাহলে বাকি যেটা থাকবে ওটাই তো বাড়ছে। ধরো তোমার আগে থেকে 10 টাকা ছিল, আগে থেকে 10 টাকা ছিল, এরপরে এটা কোনোভাবে তুমি ব্যবসা করে এটাকে বাড়ায় তুমি 25 টাকা করছো। এখন তোমাকে যদি বলি তোমার এখন কত টাকা আছে, অ্যান্সার হচ্ছে তোমার এখন 25 টাকা আছে। বাট তোমাকে যদি আমি জিজ্ঞেস করি তোমার এখন লাভ কত হয়েছে, এক্সট্রা কত হয়েছে, তোমার টাকা বাড়ছে কত, বৃদ্ধি পাইছে কত, তখন তুমি কি করবা? এই 25 থেকে 10কে বিয়োগ করে দিবা না? তখন অ্যান্সার কি হবে? 15। তো এইখানেও সেম জিনিসটা এরকম, শুরুর অংশটা বিয়োগ করে দিতে হয়, প্রথমে যা ছিল তাকে বিয়োগ করে দিতে হয়। তাহলে অ্যান্সার আসলে কত? বৃদ্ধি পাইছে 15 গুণ। এটার অ্যান্সার হবে ডি। বাট যদি প্রশ্নে জিজ্ঞেস করতো তীব্রতা কত গুণ হবে, ধরো বৃদ্ধি পাবে না বলে বলছে তীব্রতা কত গুণ হবে, তখন অ্যান্সার কিন্তু ভাইয়া 16, তখন অ্যান্সার 16। এই পার্থক্যগুলো একটু বুঝছো, ঠিক আছে? বাট যেহেতু আমাদের এখানে কি বলছে বৃদ্ধি পাইছে কত গুণ, তাহলে কি 16 গুণ থেকে 1 গুণ বাদ দিলে কি থাকে? 15 গুণ। অ্যান্সার হচ্ছে ডি। বাতাসে শব্দের বেগ দেওয়া আছে, প্রতিধ্বনি শোনার সময় দেওয়া আছে, প্রতিফলক তলের মধ্যবর্তী দূরত্ব কি? তাহলে এখান থেকে শব্দ করছে এটা প্রতিফলক তল। তো এখন এখানে ভাই আমাকে বলো, দূরত্ব চাইছে, মাঝখানে দূরত্ব চাইছে, তার মানে মাঝখানে দূরত্ব ডি। তো আমরা জানি প্রতিধ্বনি শোনার জন্য সূত্র হচ্ছে 2d সমান ভিটি, যাইতে ডি আসতে ডি। তো এখন ভাই আমাকে ডির মানটা বের করতে বলছে, ভিটি ডিভাইড বাই 2। বেগ কত? শব্দের বেগটা সরাসরি দেওয়া আছে 340। সময় প্রতিধ্বনি শুনতে সময় পাইছে 1.5 সেকেন্ড। 1.5 ডিভাইড বাই 2, 2 ইন্টু 170, তার 170 আর হচ্ছে তোমার 85, 255 হওয়ার কথা, 255 মিটার হওয়ার কথা। ঠিক আছে, ক্যালকুলেশনগুলো এইভাবে নিজে নিজে করে ফেলা যায়, অথবা ক্যালকুলেটর দিয়ে করো, তোমার যেটা ইচ্ছা। গেল, কেন ক্যালকুলেটর ছাড়া মাঝে মাঝে করি? কারণ
যখন উপরের দিকে উঠবা মেইন তো ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, তাই না? ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিবা, চিটাগাং ইউনিভার্সিটির পরীক্ষা দিবা, জাহাঙ্গীরনগরের পরীক্ষা দিবা। তো এরকম যে ইউনিভার্সিটিগুলো আছে ওগুলোতে ভর্তি পরীক্ষার সময় ক্যালকুলেটর ইউজ করা যায় না। তো ছোটোবেলা থেকে তুমি যদি এখন ক্যালকুলেটর ছাড়া অল্প অল্প করে অভ্যস্ত হও, বড় হওয়ার পরে তোমার ওই জায়গাগুলোতে যাওয়ার পরে দেখবা যে অনেকটা ইজি হয়ে গেছে। কারণ তোমাদের বড় ভাই আপুদেরকে নতুন করে শিখতে হয় ক্যালকুলেটর ছাড়া কীভাবে ক্যালকুলেশন, যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়। এরকম সিম্পল জিনিস কিন্তু ভাই ক্যালকুলেটর ছাড়াই করে ফেলা যায়, বুঝছো? আচ্ছা, এই তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত? ভাই আমরা জানি এটা হচ্ছে একটা সম্পর্ক আছে, কোনো মাধ্যমের শব্দের বেগ ওই মাধ্যমের কেলভিন স্কেলের তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, এরকম একটা সূত্র আছে। ওইখান থেকে আমরা ভাঙাইছি এইটা V2/V1 = T2/T1। এগুলো ক্লাসে ভেঙে দেখাইছি কীভাবে এই সূত্র আসছে, বাট আমরা এখন ওই ব্যাখ্যা যাব না। আমাকে বলছে যে তাপমাত্রা দেওয়া থাকবে ওইটা হচ্ছে কি ভাইয়া? এই যে ওই তাপমাত্রা শব্দের বেগ হচ্ছে V2, আর যেই তাপমাত্রা প্রশ্নে দেওয়া থাকবে এটা হচ্ছে এইটা, এই 40 ডিগ্রি সেলসিয়াস। বাট তুমি যদি এখন এই 40 বসায় ম্যাথটা করে ফেলো, ম্যাথটা ভুল। কারণ আমাকে কি করতে হবে? কেলভিন স্কেলে নিতে হবে, অর্থাৎ 40-এর সাথে 273 যোগ করলে যেটা পাবো 313 কেলভিন, এইখানে আমার টির মানটা বসাইতে হবে। আর এই V1 T1 ফিক্সড, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত। এটা শূন্য মাধ্যমে যদি হয়, বায়ু মাধ্যম না, বায়ু মাধ্যমকে শূন্য মাধ্যম ধরলাম আমরা, 330 মিটার পার সেকেন্ড, যখন T1 এর মানটা কি ভাইয়া? 273 কেলভিন, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? তো V1 এর মানটাও ফিক্সড, বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম বললে এটা কাছাকাছি, তো একই ধরা হয় আর কি। T1 এর মানটাও ফিক্সড, T2 এর মানটা প্রশ্ন দেওয়া আছে, V2 এর মানটা বের করবো, মানে ওই তাপমাত্রায় শব্দের বেগটা কত। তাহলে V2 সমান কি হবে? √T2 এর মান কত? 313, প্রশ্ন যেটা দেওয়া আছে। আর T1 মান কত ভাই? এটা ফিক্সড 273 গুণ এই যে V1টা গুণ হয়ে যাবে। V1 মানে কি? V1 মানে কি আমরা তো জানি, এই যে 330। ক্যালকুলেশন করবা, এই টাইপের ক্যালকুলেশনগুলো আর মুখে মুখে করা যায় না, চেষ্টা করলে করা যায়, বাট সময় লাগবে। তোমরা এগুলো ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা, যেটা অ্যান্সার আসবে ওইটাই উত্তর। গেল 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত সেকেন্ডে কোনো প্রতিধ্বনি শোনা গেলে উৎস প্রতিফলকের মধ্যে দূরত্ব, ওই যে আবার হ্যাঁ, এইবার কিন্তু সরাসরি তোমাকে কি দেওয়া নাই? বেগের মান দেওয়া নাই, তোমাকে তাপমাত্রা বলা আছে, বাট তোমার লাগবে ডি এর মান কত। বাট এরকম যখন হয়, এটা নর্মালি কি হয়? আগে তাপমাত্রা দিয়ে তুমি কি পাবা? তুমি তাপমাত্রা দিয়ে শব্দের বেগ পাবা, ওই মাধ্যমে শব্দের বেগটা পাবা। তো আমি আগে ওই মাধ্যমে শব্দের বেগ ধরলাম, আমি V2 বা V প্রাইম যেটা ইচ্ছা ধরো, সমস্যা নাই। কি হবে? একবার লিখে ফেলি T2/T1 V1, এই যে মাত্র করলাম যেটা সূত্র দিয়ে। এখন কি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে কি? 303 কেলভিন, নিচে 273 তো ফিক্সড, রুট করবা। আর এখানে V1 এর মান কত? ও এটা ফিক্সড জানি আমরা, 330। ক্যালকুলেশন করে আগে শব্দের বেগটা বের করবা, শব্দের বেগটা এইখানে বসাই দিবা, তাহলে শেষ। ডির মান কত হবে? VT/2। ভির মান তো এখানে বসাবা, টির মান দেওয়া আছে 0.25 সেকেন্ড, শেষ। বুঝছি? জাস্ট সিম্পলিফাই, তাপমাত্রা দেওয়া আছে, সব বেগ পাবা, বেগ থেকে দূরত্ব পাবা। আচ্ছা, পানির তরঙ্গের ক্ষেত্রে কম্পনের দিক আর তরঙ্গ প্রবাহের দিক মধ্যবর্তী কোণ কত ভাইয়া? কম্পন কি হয় ভাইয়া? কম্পন তো এইভাবে হয় না। পানির তরঙ্গ কি ভাই? এটা একটা অনুপ্রস্থ তরঙ্গ, এটা একটা অনুপ্রস্থ তরঙ্গ। তো অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে কি হয়? কাপে তো ওই যে উপর নিচ কাপে, বাট এই তরঙ্গ যাচ্ছে কোন দিকে? তরঙ্গ যাচ্ছে সামনের দিকে, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। অর্থাৎ কম্পনের দিক মানে কাঁপতেছে উপর নিচ, কিন্তু তরঙ্গ প্রবাহ করছে সামনের দিকে সোজা যাচ্ছে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। কখন? অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে। পানির তরঙ্গ একটা অনুপ্রস্থ তরঙ্গ, এটা ঢেউয়ের মতো যায়, বুঝছো? আর আরেকটা হচ্ছে কি, যেমন শব্দ তরঙ্গ, এটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। এটা কি? এটা হচ্ছে তোমার এরকম সমান্তরালে যায়, অর্থাৎ তরঙ্গের প্রবাহের দিকের সাথে সামনে পিছনে সংকোচন প্রসারণের মাধ্যমে সামনে আগায়, তখন মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, গেল। চিত্রে তরঙ্গটির দৈর্ঘ্য কত? মানে তরঙ্গ দৈর্ঘ্য চাইছে, ল্যামডার মান চাইছে। হ্যাঁ, এই টাইপে দেখো, শুরু হয়েছে এখান থেকে 0 থেকে, এইখানে উপরে গেছে, নিচে গেছে, একটা
একটা পূর্ণ তরঙ্গ শেষ হয়েছে, একটা পূর্ণ তরঙ্গ। একটা পূর্ণ তরঙ্গকে আমরা বলি ল্যামডা, ল্যামডার মানটা চাইছে। বাট এখানে কিসের মান দেওয়া আছে? 14 মিটার, মানে কি আবার গেছে উপরে আবার গেছে নিচে, মানে দুইবার উপর, একবার কমপ্লিট করছে দুইবার কমপ্লিট করছে, মানে দুইটা পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য দেওয়া আছে 14 মিটার। অর্থাৎ তোমাকে 2 ল্যামডার মান দেওয়া আছে 14, তাহলে একটার মান কত? 7 মিটার। তাহলে অ্যান্সার হচ্ছে 7। যদি এমন হইতো এইটা একদম এই পর্যন্ত দেওয়া আছে, তার মানে কি এইখান থেকে শুরু করে এই পর্যন্ত দুইটা ফুল হয়েছে, আর এই পর্যন্ত কি ভাইয়া আরেকটা 0.5 মানে হাফ হয়েছে। তাহলে 2 যোগ 0.5 মানে কি হাফ, 2.5। তাহলে 2.5 ল্যামডা সমান সমান কি হইতো? 14। ল্যামডা সমান সমান কি হইতো? 14/2.5। কখন? যখন এই পুরোটা নিতাম। বাট এখানে তো প্রশ্ন এটা বলে নাই, এই জন্য এটা লাগবে না। দেখবা যে কোন পর্যন্ত গেছে, কোন পর্যন্ত মান দেওয়া আছে, ওই মানটা তোমার লাগবে জাস্ট। ঠিক আছে? খালি একটা আপ একটা ডাউন মিলে কি হয়? একটা পূর্ণ তরঙ্গ হয়। এটা কখন? যখন অনুপ্রস্থ তরঙ্গ তখন। আর যে অনুদৈর্ঘ্য তরঙ্গ হয় সংকোচন প্রসারণের মাধ্যমে, ধরো একটা সংকোচন হয়েছে একটা প্রসারণ হয়েছে, আবার একটা সংকোচন হয়েছে একটা প্রসারণ হয়েছে। বুঝো, একটা সংকোচন আর একটা প্রসারণ মিলে একটা পূর্ণ তরঙ্গ হয়। একটা সংকোচন একটা প্রসারণের দৈর্ঘ্য মিলে, এইটা পুরোটাকে একসাথে বলা হয় ল্যামডা। আবার একটা সংকোচন একটা প্রসারণ, তার মানে এখানে একটা ল্যামডা, তার মানে মোট হচ্ছে 2 ল্যামডা। তো এই সংকোচন প্রসারণগুলো একটু মনে রেখে এভাবে। আর অনুপ্রস্থ তরঙ্গ মানে কি এরকম করে ঢেউয়ের মতো যায়, তো একটা উপরের নিচে মিলে একটা পুরো তরঙ্গ হয়। এগুলো হচ্ছে বেসিক জিনিসপত্র। গেল। এটা হচ্ছে দেখেই বুঝতে পারতেছো প্রতিফলন, আলোর প্রতিফলন অধ্যায়ের টপিক। বিও বস্তুর প্রতিবিম্বের আকৃতি কিরূপ হবে? বুঝো ভাইয়া, এই যে বিও আগে বুঝো এটা কোথায় আছে। আমরা কিন্তু ক্লাসের মধ্যে রুল অফ 6 পড়ছি, তাই না? একদম অসীম যদি হয় এটা হচ্ছে আমরা 1 নাম্বার ধরি, একদম দাগের বাইরে আমরা অসীম ধরে নিছি। অসীম আর বক্রতার কেন্দ্র সি এর মাঝখানে যে কোনোটা জায়গাকে আমরা 2 নাম্বার পয়েন্ট ধরি, বক্রতার কেন্দ্রকে আমরা 3 নাম্বার পয়েন্ট ধরি, বক্রতার কেন্দ্র আর প্রধান ফোকাসের মাঝখানের পয়েন্টটাকে আমরা 4 নাম্বার ধরি, প্রধান ফোকাসের যে পয়েন্টটা এটাকে আমরা 5 নাম্বার ধরি, একদম প্রধান ফোকাসের উপরে যদি হয়। আর এটা হচ্ছে মেরু, মেরু আর প্রধান ফোকাসের মধ্যবর্তী জায়গাকে আমরা 6 নাম্বার ধরি। তো এখন দেখাও তো ভাইয়া কত নাম্বার হয়েছে? 4 নাম্বার অবস্থানে বস্তু আছে, তাহলে প্রতিবিম্ব কোথায় হবে? 2 নাম্বার অবস্থানে, এবং এটা হবে উল্টা আর এটার থেকে একটু বড় হবে। এগুলো আমরা চিত্র এঁকে বুঝছি। তার মানে এটা হবে বিবর্ধিত। আকৃতি জিজ্ঞেস করছে না, শুধু বিবর্ধিত হবে। যদি অসীমে যে মিলে তাহলে অত্যন্ত বিবর্ধিত, এগুলো হচ্ছে তখন হয়। তার মানে অ্যান্সার হচ্ছে বিবর্ধিত। আর পরের প্রশ্ন হচ্ছে অবস্থানটা কোথায়? এই অবস্থান দেখো, যে প্রথমেই দেখে ফেলছি। অবস্থান কোথায় হবে? বক্রতার কেন্দ্র আর অসীমের মাঝখানে, বক্রতার কেন্দ্র আর অসীমের মাঝখানে, অর্থাৎ অ্যান্সার হচ্ছে ডি। এই টাইপের প্রশ্নে তোমাকে চিত্র দিয়ে তোমাকে কি বলবে? 2টা প্রশ্ন অ্যান্সার করতে বলবে। তুমি জাস্ট ওই একটা রুল মনে রাখবা যে কোন অবস্থাকে কত বলা হয় আর কোথায় লক্ষ্যবস্তু রাখলে কোথায় প্রতিবিম্ব তৈরি হয়। বুঝছি? ওই একটা দিয়ে সব টাইপের প্রশ্ন অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। তো তার আগে আরেকবার একটু মনে করে দিই তোমাদেরকে যে হ্যাঁ, এই ক্লাসের মূল উদ্দেশ্য কী ছিল? একটা রিভাইজ করার বা রিভিশন দেওয়া এবং একটা আইডিয়া নেওয়া যে আসলে কোন টাইপের প্রশ্নগুলা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বা এই অধ্যায় থেকে আসার মতো কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। বাট এমন না যে তোমাকে আমি প্রশ্ন ধরা দিচ্ছি তোমার স্কুলে এখান থেকেই সব আসবে। তুমি ধরে রাখতে পারো যে এখান থেকে তোমার 60% প্রশ্ন তুমি ইনশাল্লাহ একদম ডিরেক্ট টাইপ কমন পেয়ে যাবা। বাট এর পাশাপাশি তোমাকে কিন্তু মেইন বই পড়তে হবে, বিগত বছরের প্রশ্ন সলভ করতে হবে, নাহলে তুমি জীবনেও এমসিকিউতে 20, 22, 23, 24, 25 পাবা না। 22-এর উপরে বা 20-এর উপরে নাম্বার আনতে হলে তোমাকে অবশ্যই বেশি বেশি বোর্ড প্রশ্ন এবং বইটা ভালো করে পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। দ্যাটস ইট। ঠিক আছে, আসো। তো এখন আমরা এখান থেকে শুরু করতে পারি। বলছে যে চিত্রটিতে প্রতিফলন কোণের মান কত? ভাইয়া দেখো, এখানে একটা মান দেওয়া আছে 30 ডিগ্রি কোণ, বাট এইটা কি আমাদের আপাতন কোণ? দেখতে তীর চিহ্ন দেখে বুঝতে হবে এটা দিকটা কোন দিকে আছে, দেখে বুঝতে হবে এটা কি ঢুকতেছে না বের হইতেছে। এইটা দেখে বুঝতেছে এটা ঢুকতেছে, তার মানে এই যে কোণটা, এটা অনেকে ভাববে এটা আপাতন কোণ, বাট তোমাদেরকে একটা ছোট্ট জিনিস মনে করা দিই ভাইয়া, এই যে অভিলম্ব ON অভিলম্ব, আপাতন কোণ, প্রতিফলন কোণ, প্রতিসরণ কোণ, যত কোণ আছে আমরা সবসময় অভিলম্বের সাথে চিন্তা করব। অর্থাৎ আমার লাগবে এইটা অভিলম্বের সাথে সে কত কোণে ইনসিডেন্ট হয়েছে বা আপতন হয়েছে বা আপতিত হয়েছে। আর এই যে প্রতিসরণ যেটা বাইরের দিকে যাচ্ছে প্রতিফলনের পরে, এই কোণটা হচ্ছে প্রতিফলন কোণ। প্রতিসরণ তো পরের অধ্যায়, প্রতিফলন কোণ।
ঠিক আছে? তাহলে এখন ভাই 30 ডিগ্রি দেওয়া আছে, আমরা জানি অবিলম্বের সাথে বৃহৎ তলের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে এটা 30 হলে এটা কি হবে? 90 থেকে 30 বাদ দিলে যেটা থাকে ওইটাই। এটা হচ্ছে আমার আপাতন কোণের মান 60 ডিগ্রি। তাহলে এখন প্রশ্ন আসে ভাইয়া প্রতিফলন কোণের মান কত হবে? ভাই আপাতন কোণ আর প্রতিসরণ কোণের মান, আবার প্রতিসরণ বলতেছি, অধ্যায় 9 অধ্যায় 8 ঢুকে দিয়েছি। আপাতন কোণ আর প্রতিফলন কোণের মান কি হবে? সমান হবে, এটা সূত্র। তাহলে অ্যান্সার হচ্ছে প্রতিফলন কোণের মানও হবে 60 ডিগ্রি। আপাতন কোণের মান যদি জিজ্ঞেস করতো তাও 60, প্রতিফলন কোণের মানও 60। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে সি। গেল। সমতল দর্পণের বক্রতার কেন্দ্র কোথায় অবস্থিত ভাইয়া? বক্রতার কেন্দ্র বলতে কি বোঝায়? তুমি যে কোনো একটা দর্পণ নিছো, বৃত্তাকার বা বক্রাকার। এখন এই এটা যেই বৃত্তের অংশ, সেই বৃত্তের কেন্দ্রকে বলা হয় বক্রতার কেন্দ্র। যখন কি এটা বাঁকা একটা তুমি আয়না নিছো, একটা বাঁকা আয়না নিছো, বুঝছো, তখন তুমি বলতে পারো এটার একটা বক্রতার কেন্দ্র আছে, এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি। বাট যখন তুমি সমতল একটা আয়না নিবা, সমতল আয়নার কিন্তু ভাইয়া কোনো বক্রতার কেন্দ্র হয় না, বাট এটা আমরা ধরে নেই এটার বক্রতার কেন্দ্র হচ্ছে অসীমে। ঠিক আছে, এটাকে তুমি যদি বড় করতে চাও, বড় করে কোথায় কোন জায়গায় যে বাঁকা হবে এটা তো কেউ জানে না। ঠিক আছে, তো এটা আমরা ধরে নেই অসীমে। আচ্ছা, গেল। উত্তল দর্পণে কি ধরনের প্রতিবিম্ব তৈরি হয় ভাইয়া? মনে রাখবা, উত্তল দর্পণের কাজটাই হচ্ছে মানে বিশাল বড় একটা জিনিসকে ছোট জায়গায় জায়গা দেওয়া। একটা হাতিকে ছোট একটা পিঁপড়ার মতো বা একটা তোমার হচ্ছে কি বলে একটা ছোট এইটুকু কোনো পাখির মতো সাইজে একটা নিয়ে আসা। হ্যাঁ, তার মানে কি করে? খর্বিত করে। আর এই জিনিসটা কি অবাস্তব বিম্ব তৈরি করে। উত্তল দর্পণ সবসময় সোজা, অবাস্তব, খর্বিত মানে ছোট এবং দর্পণের পিছনে প্রতিবিম্ব তৈরি করে। এই উত্তল দর্পণের এই করেটা মনে রাখবা। তার মানে কি অ্যান্সার হচ্ছে অবাস্তব এবং খর্বিত। হ্যাঁ, কারণ এখানে বিপরীত হয় না, বাদ, বাস্তব হয় না, এটাও বাদ, সোজা হয় ঠিক আছে, বাট বাস্তব হয় না, বাদ, বিপরীত হয় না, মানে এই তিনটাই বাদ। 1 নাম্বারটা হচ্ছে অ্যান্সার। উত্তল দর্পণে কি বললাম? সোজা, অবাস্তব, খর্বিত প্রতিবিম্ব তৈরি হয় এবং এইটা দর্পণের পিছনে তৈরি হয়। ঠিক আছে, এজন্য এটা অবাস্তব। গেল। একটি সমতল দর্পণের 10 সেন্টিমিটার সামনে, একটা সমতল দর্পণের 10 সেন্টিমিটার সামনে একটা লক্ষ্যবস্তু রাখা আছে। প্রতিবিম্বটি লক্ষ্যবস্তুতে কত দূরত্বে থাকবে? আমরা কি জানি ভাইয়া, সমতল দর্পণের ক্ষেত্রে যেটা হয়, সমতল দর্পণ থেকে লক্ষ্যবস্তু যত দূরে থাকে প্রতিবিম্ব কি হয়? প্রতিবিম্ব তত দূরে তৈরি হয়, তাই না? এটা কি 10 সেন্টিমিটার? এখন যারা এই চিন্তা করে অ্যান্সার সি দেখাবা, ভাইয়া প্রশ্নটা একটা আরেকবার পড়ো। প্রতিবিম্বটির লক্ষ্যবস্তু থেকে কত দূরে? প্রতিবিম্বটির লক্ষ্যবস্তু থেকে মানে এই দর্পণ থেকে যে জিজ্ঞেস করতো, দর্পণ থেকে 10 সেন্টিমিটার দূরে, বাট লক্ষ্যবস্তু থেকে কিন্তু ভাইয়া 10 যোগ 10 20 সেন্টিমিটার দূরে। অ্যান্সার হচ্ছে ডি। এটা কিন্তু ভাইয়া বোর্ড প্রশ্ন, ঢাকা বোর্ড 2022 সালের প্রশ্ন। তার মানে বুঝছো খুব কি কঠিন প্রশ্ন আসছে, বাট তোমার একটু প্রশ্ন ভালো করে পড়া লাগবে। ঠিক আছে, গেল। অবতল দর্পণের লক্ষ্যবস্তু প্রধান ফোকাস ও মেরুর মধ্যে থাকলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? ওই যে ভাইয়া রুল অফ 6, তোমাকে এরকম টাইপের অনেক প্রশ্ন করতে পারে। তুমি কয়টা মনে রাখবা? তুমি একটা নিয়ম মনে রাখবা, এরপর এটার মধ্যে ফেলাই দিবা যেটা পরে। এখন দেখো কি বলছে, প্রধান ফোকাস মানে এফ আর মেরু মানে কি পি, অর্থাৎ দর্পণ যেটা আর কি। এখন ভাইয়া এই প্রধান ফোকাস আর মেরুর মাঝখানের জায়গাটা কি? এই জায়গা। অবতল দর্পণের ক্ষেত্রে এটা মানে কি 6 নাম্বার অবস্থান। তার মানে 6 নাম্বার অবস্থানে কোনো একটা বস্তু রাখলে তার প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? দর্পণের পিছনে, দর্পণের পিছনে। তার মানে এই যে মিররের পিছনে হচ্ছে আমার রিফ্লেকশন বা প্রতিবিম্বটা তৈরি হবে। বুঝতে পারছি? এই যে তুমি রুল অফ 6 মনে রাখলা, অর্থাৎ তুমি 6টা অবস্থানের জন্য তুমি মনে রাখলে তুমি ইজিলি যে কোনো প্রশ্ন এখান থেকে আসুক তুমি পারবা। বুঝতে পারছি? তার মানে অ্যান্সার হচ্ছে বি। বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক 1.33। তার মানে তোমার কি দেওয়া আছে? এয়ার ইন্ডেক্স তোমার হচ্ছে দেওয়া আছে রিফ্লেকশন। এটা কিন্তু প্রতিসরণ মানে অধ্যায় 9 প্রশ্ন, আলোর প্রতিসরণ, রিফ্লেকশন। তো রিফ্লেকশন ইন্ডেক্স দেওয়া আছে পানির কত ভাইয়া? এয়ারের সাপেক্ষে 1.33। এখন দেখো
বাতাস থেকে পানিতে প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণ দেওয়া আছে 45 ডিগ্রি, মানে আলোটা কোথায় কোথায় গেছে, ধরো এটা হচ্ছে তোমার যদি চিত্র আঁকি, উপরে ছিল বাতাস আর ধরো পাশে একটা পানি বা পুকুর আছে, তাহলে বাতাস থেকে পানিতে গেছে কি হবে, প্রতিসরণটা এমন হবে অবিলম্বের দিকে সরে আসবে, মোটামুটি বুঝছি। তো এইখানে বলা আছে তোমার হচ্ছে আপাতন কোণ বা এই যে ইনসিডেন্ট তোমার অ্যাঙ্গেলটা কত কত আসছে 45 ডিগ্রি, তোমাকে খুব ইজিলি বলা আছে, বলছে প্রতিসরণ কোণ কত, রিফ্লেকশন অ্যাঙ্গেল কত। এখন আমরা কি জানি, এই যে এ ইটা ডাব্লিউ মানে ওয়াটার সমান সমান কি সাইন আই ডিভাইড বাই সাইন আর, তাই না সূত্র। তো এখন ভাইয়া তোমার আয়ের মান দেওয়া আছে, আর এর মান চাইছে, আর কিছু লাগবে, জাস্ট সিম্পলি আর সমান সমান কি সাইন আই ডিভাইড বাই এ ইটা ডাব্লিউ, আর এখানে একটা কি হবে সাইন ইনভার্স হবে, কারণ এই যে আর এর সাথে সাইন ইনভার্সটা একবারে করে ফেলছো, এই পাশে সাইন ছিল ওই পাশে গেলে কি হয় সাইন ইনভার্স হয়েছে সিম্পলি। তার মানে এখন এইখানে জাস্ট মান বসাই দিবা, কেমন হবে তাহলে, এই আর এর মানটা হবে সাইন ইনভার্স সাইন আই এর মান হচ্ছে 45 ডিগ্রি ডিভাইড বাই 1.33, সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, ওটা মান বসায় দাও, এটা বসাও, সাইন ইনভার্স করে দাও, দেখবে ক্যালকুলেটরের মধ্যেই শিফট দিয়ে সাইন চাপ দিলেই সাইন ইনভার্স চলে আসবে। আচ্ছা গেল, আরেকটা প্রশ্ন দেওয়া আছে, এটাও হুবহু সেম, হ্যাঁ একদম এই টাইপের প্রশ্ন, বাট এটা একটু অন্যভাবে দেওয়া আছে, সরাসরি আপাতন কোণ না বলে যদি এইভাবে আই বলা থাকে তার মানে বুঝতে হবে এটা কি দেওয়া আছে আপাতন কোণ, ইনসিডেন্ট অ্যাঙ্গেল দেওয়া আছে, আমাকে সরাসরি এখান থেকে মান দেওয়া আছে, আমরা জাস্ট সিম্পলি আগেরটার মতো সূত্র বসায় সাইন আই ডিভাইড বাই সাইন আর ইজ ইকুয়াল টু এ ইটা বি দেওয়া আছে, আমাকে লাগবে কি ভাইয়া আর এর মান চাইছে, তার মানে আর সমান সমান হয়েছে আগের মতো সাইন ইনভার্স সাইন আই ডিভাইড বাই এইটা বি, একটু এদিক ওদিক করো মান বসায় দাও, বুঝছো। আচ্ছা গেল, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয় যখন ক্রান্তিকোণ আপাতন কোণ প্রতিফলন কোণ, এই তিনটা জিনিস তোমাকে বুঝতে হবে, বুঝো। ক্রান্তিকোণ কি ভাইয়া, এটা এমন একটা কোণ যেই কোণের থেকে বেশি কোণে কোনো একটা আলো যদি যায় তাহলে সে কি করে আবার তার আগের মাধ্যমে ফেরত চলে আসে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়, তার মানে আপাতন কোণের মানটা ক্রান্তিকোণের চেয়ে বড় হইতে হবে, এটা হচ্ছে শর্ত। তাহলে আপাতন কোণের মানটা ক্রান্তিকোণের চেয়ে বড় হচ্ছে কোথায়, 4 নম্বর অপশনে, অ্যান্সার ডি। বুঝছি গেল, ঘন থেকে হালকা মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসরণ কোণের সর্বোচ্চ মান কত ভাইয়া, ঘন থেকে হালকা মাধ্যমে গেলে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। এখন ভাইয়া প্রতিসরণ কোণের মানটা সর্বোচ্চ 90 হইতে পারে, এরপরে কি প্রতিফলন হয়ে যাবে, আগের জায়গায় ফেরত চলে আসবে, তাই না, তার মানে সর্বোচ্চ মান হইতে পারে 90, এর চেয়ে বেশি কোণে কি হবে সে আগের জায়গায়, মনে করো এখান থেকে ঘন থেকে হালকা গেছে, ধরো এইখানে গেছে এখানে চলে গেছে, এইখানে গেছে এখানে চলে গেছে, অর্থাৎ তুমি একটু বুঝো খেয়াল করো কি করতেছে, যত তুমি কি করবা একটা পর্যায়ে গিয়ে এমন একটা মান আছে যেই মানে তোমার যদি বা যেই কোণে আলো গেলে একদম বিভেদ তল ঘেঁষে চলে যায়, অর্থাৎ মধ্যবর্তী কোণ প্রতিসরণ কোণের মান হয় 90 ডিগ্রি, তার থেকে এই যে কোণটা এই কোণটাকে বলা হয় ক্রান্তিকোণ, তার চেয়ে বেশি কোণে যদি যায়, তার চেয়ে বেশি কোণে যদি যায় তখন কি করবে সে আবার আগের জায়গায় ফেরত চলে আসবে, তখন আর প্রতিসরণ হয় না, তখন হয়ে যায় প্রতিফলন। তার মানে প্রতিফলন তো দরকার নাই, আমার লাগছে প্রতিসরণ, প্রতিসরণ সর্বোচ্চ কত হতে পারে 90 ডিগ্রি, অ্যান্সার হচ্ছে সি। বুঝছি গেল, বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, এ ইটা ডাব্লিউ দেওয়া আছে 4/3 বা 1.33, সংকট কোণের মান কত, আমাকে থিটা সি বাইর করতে বলছে, ভাই সংকট কোণ কখন পাবো, আলো যদি বায়ু থেকে পানিতে যায় মানে হালকা থেকে ঘনতে যায় আমরা পাবো, সংকট কোণ পাওয়ার শর্তই হচ্ছে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে, এই দুইটা মাধ্যমের মধ্যে ঘনকে পানি, তার মানে এটা হইতে হবে পানি থেকে বাতাস, তাহলে এখন এটা সমান সমান কি ভাইয়া, আমার সংকট কোণ এটার মনে আছে সূত্র, সাইন আই এর জায়গায় সাইন থিটা সি আর সাইন আর এর জায়গায় 90, তাই না, তাহলে আমার এই সাইন 90 মানে তো 1 হয়ে যাবে, সাইন থিটা সি থাকবে, তাহলে আলটিমেটলি থিটা সি সমান সমান কি ভাইয়া সাইন ইনভার্স এই যে ডাব্লিউ ইটা এ। এখন ডাব্লিউ ইটা এ তো ভাই দেওয়া নাই প্রশ্নে, দেওয়া আছে এইটা ডাব্লিউ, তার মানে উল্টায় দাও, আমরা কি জানি ভাই ডাব্লিউ ইটা বাই করতে হলে কি করতে হবে 1 করে দাও, 1/8 ডাব্লিউ, একই তো সূত্র তো এগুলা, তার মানে 1/4/3 মানে হচ্ছে 3/4,
তার মানে যদি একটু মানগুলো বসায় দাও সাইন ইনভার্স 3/4 বা 0.75, ক্যালকুলেটরে চাপটা যেটা সেটা অ্যান্সার। বুঝছি গেল। চিত্রের আলোকে কোনটি সঠিক? আচ্ছা এখানে দেখো চিত্রটা একটু ছোট হয়ে গেছে, হয়তো তোমরা সবাই হয়তো বুঝবা না, তো ফোন থেকে দেখলে বোঝার কথা। এখানে বলা আছে যে আপাত যে এইটা একটা এইভাবে গেছে, কোনটা একটু ডিরেকশনটা ভুল আছে। আপাতন কোণের মানটা ক্রান্তি কোণের চেয়ে বড়, এখানে লেখা আছে এরকম, একটু আমি লিখেই দিই। এখানে ছোট্ট করে এটা লেখা আছে, কাচ মাধ্যম নিচে, বায়ু মাধ্যম উপরে, নিচে ঘন মাধ্যম, উপরে হালকা মাধ্যম, এবং আপাতন কোণের মানটা ক্রান্তি কোণের চেয়ে বড়। তাহলে এখানে কি ঘটবে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে, তাই না? শেষ, অ্যান্সার হচ্ছে ডি। লেন্সের বক্রতার কেন্দ্র কয়টা? ভাইয়া লেন্স কি মানে কি? দুইটা গোলীয় দর্পণ দিয়ে লেন্স তৈরি হয় না, তাই না? তো এখন ভাইয়া কি করতে হয়? দর্পণ তো আসলে না, মানে দুইটা মানে কাচের টুকরা দিয়ে আসলে, কারণ দর্পণ বললে আবার পিছনে এক পাশে পাড়া লাগানো হয়ে যাবে, এটা তো থাকে না। হ্যাঁ, দুইটা কাচের টুকরা দিয়ে, বা কাচ না অন্য কিছু তৈরি করা যেতে পারে। এখানে কি দুইটা গোলকের অংশ থাকে না? তার মানে দুইটা বক্রতার কেন্দ্র আছে। একটা গোলকের একটা বক্রতার কেন্দ্র থাকে, তা দুইটা গোলক মিলে লেন্স তৈরি হয়, তার মানে আনসার হচ্ছে 2। আচ্ছা, নিচের কোন সম্পর্কটি সঠিক নয়? তোমাদের পরীক্ষার সবচেয়ে বড় ফাঁদ হচ্ছে এইটা, এই নয়। তোমরা তাড়াহুড়া করতেছে সঠিক দেখেই প্রথম প্রশ্ন, আরে কিউ সমান সিভি, এটা তো ঠিক আছে না, সঠিক না। কিউ সমান সিভি এটা ঠিক আছে, এটা 1 নাম্বার ভুল, ঠিক নয়, ঠিক আছে। ডাব্লিউ সমান ভি কিউ অথবা বি সমান ডাব্লিউ বাই কিউ, এটাও ঠিক আছে। এখন তুমি যদি সূত্র না জানো তাহলে কি বুঝতে পারবা ঠিক আছে না ভুল আছে? এই জন্য সূত্র ভালো করে মুখস্থ করতে হয়। সি সমান আর বাই কে, গোলকের ক্ষেত্রে ধারকত্ব সি সমান আর বাই কে, এটাও ঠিক আছে। একমাত্র ভুল আছে এইটা, যারা একটু মোটামুটি সূত্র পড়ছো এরাই বুঝতেছো। কেন? আমরা জানি ই সমান এফ বাই কিউ, তাহলে এফ সমান কি হওয়ার কথা? ই কিউ। এখানে কি কিউ আছে? ভাগ আছে, তার মানে এটাই ভুল, এটাই ভুল, এটাই সঠিক নয়। অ্যান্সার হচ্ছে বি। কেমন জিনিস না যে ভুল জিনিসটা ঠিক দেখান লাগতেছে? এরকমই খেলা হচ্ছে জীবনে, এরকম বুঝছো? জীবনে অনেক সময় অনেক কিছু মনে হবে যে এটা ভুল, শুরুতে বুঝবা না। যেমন মাঝে মাঝে এরকম হয় না যে বাবা মা রাগ করলে বা একটু বকা দিলে, পড়াশোনার কথা বললে রাগ লাগে, মনে হয় এত পড়ার কি দরকার, এত চাপ দেওয়ার কি দরকার, একটু ঘুরবো না, একটু ছোটোবেলায় শৈশব কৈশোর কি একটু খেলাধুলা করবো না, একটু গেম টেম খেলবো না, একটু বন্ধুবান্ধব থাকবে না, এটা মনে হয়। তাদেরকে ভুল মনে হইতে পারে, বাট একটা বয়স পার করার পরে এটা হইতে পারে কারো 3 বছর, কারো 5 বছর, কারো 7 বছর, এরপরে বোঝা যায় যে না এটাই আসলে ঠিক ছিল। তারপর তোমরা নিজেরা যখন বুঝো তখন তোমরা তোমাদের বাচ্চা কাচ্চার সাথে ওই আচরণটাই করবা বা করো, এখন তো করো না, করবা যেটা তোমরা নিজেরা ছোটবেলায় পছন্দ করতা না। তোমাদের বাবা মাকে খারাপ মনে করতে যে তারা তোমার ভালো চায় না, তোমার খুশি দেখতে পারে না, আনন্দ দেখতে পারে না, সারাদিন পরের কথা বলে, রাগ করে। কিন্তু এগুলো যে প্রত্যেকটা কথা কতটা মূল্যবান, এগুলো একটা বয়স পার করার পরে বুঝবা। এখন এমন যুগ চলতেছে যে সবাই বলবে পড়াশোনা দরকার নাই, পড়াশোনা ওভাররেটেড, স্কিল ডেভেলপ করো, এই করো, স্যাং করো, ত্যান করো, সবই দরকার আছে। বাট পড়াশোনা ভাই একটা রুট, একটা শিকড়, এটাকে শক্ত করে রেখে এর আশেপাশে অনেক কিছু দিতে পারো, বুঝছো? তাহলে দেখবা যে অনেক বড় হবা। আর ওই পড়াশোনা ঠিক না থাকলে ওই বাকিগুলা কারো ভাগ্য ভালো থাকলে উপর উঠায় দেয়, বাকিদেরকে নিচে নামায় ফেলে, কারণ এগুলো বেশি দিন টানতে পারে না, বুঝছো? সাস্টেনেবল না। সহজ জিনিস কোন দিন সহজে মানে বেশি দিন উপর ওঠা যায় না, একটা লেভেলে অল্প একটু উপরে গিয়ে থাস করে পড়ে যেতে হয়। যেটা পড়তে করতে খারাপ লাগে, ভয় লাগে, ভাল লাগে না, ওইগুলো জীবন অনেক বড় বা উপরে নিয়ে যায়, বুঝছো? শেষ পর্যন্ত কাজে লাগে। একটু জ্ঞান দিলাম ফাও পে। আচ্ছা আসো, দুইটা আধান বলা আছে, হ্যাঁ, একটা কিউ আধান ছিল, সেই কিউ আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে আর একটা ছোট্ট প্লাস কিউ আধান নিয়ে আসছে, হ্যাঁ। আচ্ছা, এখন বলছে তড়িৎ বলের মান কখন বৃদ্ধি পাবে? যখন কি আধান দ্বয়ের মান বৃদ্ধি পাবে। কারণ কি তড়িৎ বল আধান দ্বয়ের মধ্যবর্তী মানের গুণফলের সমানুপাতিক, মান বাড়লে বল বাড়ে, আর তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্ব বাড়লে বল কমে। তাহলে এখন কি বলতেছি, কিউর মান কমালে কি বল বাড়বে না? হ্যাঁ, এই যে কোনো একটা আধানের মান যদি বাড়ায় দাও বলও বেড়ে যাবে, তার মানে অ্যান্সার হচ্ছে বি। এটা হচ্ছে 10 নম্বর অধ্যায়ের প্রশ্ন।
দুটি বিন্দু আধান Q1 Q2 এর মধ্যে দূরত্ব 1.5 গুণ, মানে দূরত্ব বাড়ায় দিছো। ভাই একটু বুঝো, আমরা কি জানি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন দূরত্ব কয় গুণ করছো? 1.5 গুণ, তাহলে ডি এর জায়গায় 1.5 ডি বসাও, স্কোয়ার করো, তাহলে কি আসে? আমি অনেকভাবে করা যায়, আমি শর্টলেই করাইতেছি তোমাদেরকে। 1.5 কে স্কোয়ার করলে হয় 2.25, সাথে আছে ডি স্কোয়ার। এই 1.1/2.25 কে তুমি যদি আগে নিয়ে আসো তাহলে এফ সমানুপাতিক এরকম হয়। তার মানে এইটা মানে কি ভাইয়া? এইটাকে তুমি যদি বলো F1, এই যে F1, তাহলে আগের প্রথম অবস্থার চেয়ে কত গুণ? 1/2.25 গুণ হয়ে যায়। বলের মান 1/2.25 গুণ হয়ে যায়। ঠিক আছে, এটা বলছে কি কেমন হবে? 1.1, অথবা যদি বলে 2.25 ভাগের 1 ভাগ হয়ে যাবে। দুইভাবে বলা যায়, যেভাবে ইচ্ছা মনে রাখতে পারো। 50 কুলম্ব আধানের বা 50 কুলম্বের একটি আধান থেকে 60 সেন্টিমিটার দূরবর্তী কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত বা তড়িৎ ক্ষেত্র কত? তড়িৎ ক্ষেত্র কত বা তড়িৎ তীব্রতা কত? এর মান চাইছে। ভাইয়া আমাকে একটু বলো, এর মান কয় ভাবে বের করা যায়? যদি তোমাকে সরাসরি বল দেওয়া থাকে তাহলে আমরা কি জানি? আমরা বলকে আধান দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব এফ এর এর মান। এখন ভাইয়া তোমার যদি আরেকটা মানে ওয়ে বলি, সেটা হচ্ছে কি, ই সমান সমান সি কিউ ডিভাইড বাই আর স্কোয়ার বা ডি স্কোয়ার, যেটাই বলো। এটা কি তোমরা শিখছো না? যখন তোমার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, তো এখানে কি দূরত্ব দেওয়া আছে না? আচ্ছা, এখন জাস্ট মানগুলো বসায় দাও। এই সূত্রের মধ্যে কিউর মান দেওয়া আছে, মানে সি মানে কি 9 × 10⁹ কুলম্বের ধ্রুবক, নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, এটা হচ্ছে একক, মনে রাখবা। কিউ এর মান দেওয়া আছে 50 ডিভাইড বাই 60 সেন্টিমিটার, মানে কি 0.6 স্কোয়ার। মিটারে নিবা, তারপর এটাকে ভাগ করে দিবা স্কোয়ার করে। আচ্ছা গেল, ক্যালকুলেশন করে যেটা হবে এটা উত্তর। হ্যাঁ, একক নিউটন পার কুলম্ব। বিভবের একক কি ভাইয়া? বিভব মানে কি? বি সমান সমান কি ডাব্লিউ ডিভাইড বাই কিউ। ডাব্লিউ সমান সমান ডাব্লিউ ডিভাইড বাই কিউ। আচ্ছা, অথবা এটা সংজ্ঞা আছে এরকম যে একক ধনাত্মক আধানকে কোনো একটা তড়িৎ ক্ষেত্রে স্থাপন করতে, অসীম থেকে নিয়ে এসে একটা তড়িৎ ক্ষেত্রে স্থাপন করতে যে পরিমাণ কাজ করতে হয়, এটা হচ্ছে ডাব্লিউ বাই কিউ। এখন ভাইয়া কাজের একক কি? কাজের একক হচ্ছে জুল। আর কুলম্ব মানে কিউ মানে কি চার্জের প্রকাশ, এটার একক কি কুলম্ব। তাহলে জে বাই সি মানে কি জে সি ইনভার্স 1 জুল পার কুলম্ব। ঠিক আছে, বিভবের আরেকটাই জুল পার কুলম্বকে বলা হয় ভোল্ট, ভি। আচ্ছা, নিচের কোনটি কোনো বস্তুর চার্জ ধারণ ক্ষমতাকে প্রকাশ করে? চার্জ ধরে রাখা, সংরক্ষণ করা, এটা কার বৈশিষ্ট্য ভাইয়া? বা এটা দিয়ে কি বোঝায়? এটাকে বলা হয় ধারকত্ব। এই বৈশিষ্ট্যটাকে বলা হয় ধারকত্ব। কোনটা ধারক কি করে? ধারণ করে রাখে। কি ধারণ করে? এটা হচ্ছে চার্জ ধারণ করে রাখে। ধারককে ইংরেজিতে বলা হয় ক্যাপাসিটর, আর ধারকত্বকে ইংরেজিতে বলা হয় ক্যাপাসিটেন্স। এটা একটা বৈশিষ্ট্য, চার্জ ধারণ করার যে ক্ষমতা বা সক্ষমতা বা বৈশিষ্ট্য। ঠিক আছে, আচ্ছা, কোনো তড়িৎ ক্ষেত্রে 15 কুলম্বের একটি আহিত বস্তু স্থাপন করলে সেটি 3 কিলো নিউটন বল অনুভব করে। ভাইয়া কিউর মান দেওয়া আছে 15 কুলম্ব, এফ এর মান দেওয়া আছে 3 কিলো নিউটন। 3 কিলো নিউটন মানে কি 3 × 1000 নিউটন, মানে 3000 নিউটন। আমাকে বলছে তড়িৎ ক্ষেত্রের মান, ই এর মান কত? ভাই একদম সোজা না? ই সমান সমান কি? এই প্রশ্ন দেখো বলের মান দেওয়া আছে, তার মানে তোমাকে বলের মান দেওয়া থাকলে কি করতে হবে? দূরত্বের মান দেওয়া থাকলে কি করতে হবে? দুইভাবেই করা দিলাম, যেটা যেভাবে আসে একই জিনিস, দুটো ঘুরে পেঁচে একই জিনিস। তুমি যদি ই সমান সমান এফ বাই কিউ, এখানে এফ এর মানটা বসায় দাও এবং দুইটা সমান চার্জ ধরো, তার মানে কি সি কিউ স্কোয়ার ডিভাইড বাই কিউ, এবং সাথে হচ্ছে ডি স্কোয়ার। বুঝো নাই? এফ মানে কি ভাইয়া? ও আমি এফ লেখছি কেন এখানে? এফ তো থাকবে না, এফ এর জায়গায় সি কিউ ওয়ান কিউ টু, দুইটা যদি সমান চার্জ হয়, কিউ ওয়ান এর মানও কিউ, কিউ টুর মানও কিউ, ডিভাইড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব স্কোয়ার, ডি স্কোয়ার, আর নিচে একটা এক্সট্রা সূত্রের কিউ ছিল। এখন তাহলে তুমি কি কিউ কিউ গুণ করলে হয় কিউ স্কোয়ার, কিউ স্কোয়ার কিউ স্কোয়ার, একটা কিউ কাটাকাটি করলে একটা কিউ থাকে, আলটিমেটলি এটা এমনই থাকে সি কিউ বাই ডি স্কোয়ার, যদি তুমি একটা কাটাকাটি করে দাও। একই ঘুরে পেঁচে একই সূত্র আসে। আচ্ছা, এখন জাস্ট মান বসায় দাও। এফ এর মান দেওয়া আছে 3000 আর সির মান দেওয়া আছে 15। 3000কে 15 দিয়ে ভাগ করলে হয় 200 নিউটন পার কুলম্ব। এটা হচ্ছে অ্যান্সার। গেল।
দুটি বস্তুর মধ্যে ইলেকট্রন প্রবাহ নিরবিচ্ছিন্ন রাখার জন্য কি বজায় রাখতে হয়? দুটা বস্তুর মধ্যে ইলেকট্রনের আদান প্রদান কিসের উপর নির্ভর করে ভাই? মেইনলি বিভব পার্থক্যের উপরে। এদের বিভব পার্থক্য যদি সমান হয়ে যায় তাহলে এটার ভিতরে কোনো ইলেকট্রন আদান প্রদান করতে পারে না। ঠিক আছে, এদের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স তৈরি করতে হয়। গেল, 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ করতে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে কি বলে? ভাইয়া বুঝো, 1 সেকেন্ডে আমরা জানি কি কিউ সমান সমান কি আইটি। এই যে আই এর মান তুমি হচ্ছে 1 অ্যাম্পিয়ার বসাবা, টির মান 1 সেকেন্ড বসাবা, তাহলে এখানে তোমার আসলে মূলত 1 কুলম্ব চার্জ পাওয়া যায়। 1 কুলম্ব চার্জ পাওয়া যায়। কিউর একক কি ভাই? কুলম্ব। তার মানে অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা, তাপমাত্রা ও পরিবাহীর উপাদান ধ্রুব থাকলে তড়িৎ প্রবাহ, আচ্ছা কোন একটা পরিবাহীর তাপমাত্রা এবং উপাদান ফিক্সড, তাহলে এটা কি ভাইয়া? এর প্রবাহ মাত্রা মানে আই বিভব পার্থক্যের উপর ভি সমানুপাতিক, আই সমানুপাতিক ভি। তড়িৎ প্রবাহ দুই প্রান্তের বিভব পার্থক্যের উপর সমানুপাতিক সম্পর্ক, মানে এটা অ্যান্সার হচ্ছে সমানুপাতিক। বুঝছো? এ গেল। কোন তারের প্রান্তদ্বয়ের বিভব 20 ভোল্ট আর রোধ 4 ওহম হলে এর মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ হবে? আই সমান সমান ভি বাই আর। ভির মান 20, আর এর মান 4। তোমাকে ভাই এগুলো দেখা দিচ্ছে মানে কি? এরকম সূত্রগুলো তোমার ইউজ করতে হবে, তোমার এই সূত্রগুলো কাজে লাগবে। এটা আমি সূত্রতে তোমার ম্যাথ প্রশ্ন আসবে, পরীক্ষার প্রশ্ন আসবে। আচ্ছা, যেমন পরীক্ষার জন্য স্ট্যান্ডার্ড প্রশ্ন হচ্ছে এইটা। আগেরটা জাস্ট ছোট বাচ্চা প্রশ্ন দিয়ে তোমাদেরকে সূত্র মনে করাইলাম। মেন হচ্ছে এই টাইপের প্রশ্ন এমসিকিউতে আসে ভাইয়া। এই একটা প্রশ্ন দিয়ে একটা শর্টকাট শিখে ফেলো। দেখো, আসো, যদি দুইটা সমান মানের রোধ পরস্পর সমান্তরালে থাকে তাহলে তাদের তুল্য রোধ হবে তাদের মানের অর্ধেক। 1 ওহম না? দুটাকে তুমি তুল্য রোধ মনে করো, বাইর করো সমান্তরালে, তাহলে এটার অ্যান্সার আসবে 0.5। অর্থাৎ এই দুইটা মিলে তুল্য রোধ পাবো 0.5 অ্যাম্পিয়ার, সরি ওহম। এখন প্রশ্ন আসে ভাইয়া, যদি 3টা থাকে, ধরো 3টা এরকম আছে, 3টা সমান মানের রোধ পরস্পর সমান্তরালে আছে, প্রত্যেকটার মান হচ্ছে 1, তাহলে কি হবে? 3টা থাকলে 3 দিয়ে ভাগ, অর্থাৎ যে কোনো একটা মানকে আমরা যদি 3 দিয়ে ভাগ করি 0.33 ওহম, এটাই হচ্ছে এই 3টা রোধের তুল্য রোধ। 4টা সমান মানের রোধ যদি সমান্তরালে থাকে তাহলে কি 4 দিয়ে ভাগ, 10টা যদি থাকে 10 দিয়ে ভাগ, যতগুলো থাকবে ওইটা কি ওইটা ভাগ করে দেবো ডিরেক্ট। তোমার হচ্ছে ওইরকম করে ওই 1/RP সমান সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস ডট 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 এতগুলো যোগ করার দরকার নেই, সিম্পলি করে ফেলতে পারবা। তার এখানে কি ভাইয়া, এই দুটা মিলে কি অত হবে? 1 এর অর্ধেক মানে 0.5, 0.5 আর 1 কি শ্রেণীতে আছে না, পরপর আছে, তার 1.5, তার মানে এই বর্তনীর তুল্য রোধ হয়ে গেল 1.5 ওহম। তড়িৎচালক শক্তি আছে 6 ভোল্ট। আমাকে বলছে প্রবাহ কত ভাই? আই সমান সমান কি ভি বাই আর। ভির মান 6 ভোল্ট। আসলে ভি কিন্তু আসলে মূলত ভাইয়া এখানে আসলে ই বুঝায়। যখন তুমি ব্যাটারির ভিতরে একদম মেইন যে শক্তিটা, তড়িৎচালক শক্তি যেটা ব্যাটারি তোমাকে দেয় 6 ভোল্ট, এটা হচ্ছে তোমার ই বুঝায়। এরপরে এটা বিভিন্ন রোধের ভিতর দিয়ে যাইতে যাইতে কি হয়, অনেক জায়গায় ভোল্টেজ ড্রপ খায়। ঠিক আছে, তো যাই হোক ওগুলো তো চিপায় না যাই। 6 ভোল্ট ডিভাইড বাই 1.5 ওহম, অ্যান্সার আসে 4 অ্যাম্পিয়ার। তো এই প্রবাহের মান হচ্ছে 4 অ্যাম্পিয়ার। গেল। 4 ওহম রোধ, একটি 4 ওহমের 4টি রোধ, বুঝো 4 ওহমের 4টা রোধ মানে প্রত্যেকের মানে 4 ওহম করে। এদের শ্রেণীতে সন্নিবেশ তুল্য রোধ আর সমান্তরাল সন্নিবেশ তুল্য রোধের পার্থক্য কত ভাইয়া? যদি শ্রেণীতে বসাই তার মানে সবগুলো যোগ, 4 যোগ 4 যোগ 4 যোগ 4 মানে 16 ওহম। আর যদি সমান্তরালে দেই তার মানে কি বলবো ভাই, এটা কি আমার ওই যে কষ্ট করে বের করার দরকার আছে? কি বলছি, যতগুলো থাকবে তত দিয়ে ভাগ করে দিব সমান্তরালের ক্ষেত্রে। তার মানে কি মান হচ্ছে 4, এটাকে কত কত দিয়ে ভাগ করব? 4টা আছে, 4টা সমান রোধ মানে 4 দিয়ে ভাগ, অ্যান্সার হচ্ছে 1 ওহম। শ্রেণীতে হচ্ছে 16 ওহম আর সমান্তরালে 1 ওহম। বলছে পার্থক্য কত? পার্থক্য কি 16 বিয়োগ 1, বড় থেকে ছোটটা বিয়োগ করব, 15 ওহম হচ্ছে আমার পার্থক্য। এটাই হচ্ছে আমার অ্যান্সার।
ঠিক আছে, সব কিছু করে দেওয়া আছে, পরে তোমরা দেখে নিতে পারবা। 60 ওয়াটের একটি বাল্ব প্রতিদিন 1 ঘন্টা করে 30 দিন জ্বলে। মাসে কয়দিন চলে ভাইয়া? 30 দিন। বলছে কত বিদ্যুৎ শক্তি ব্যয় হবে, তার মানে ডাব্লিউর মান চাইছে, শক্তি চাইছে, শক্তি মানে কৃতকাজ পিটি। যেহেতু আমার এখানে ওয়াটে দেওয়া আছে, তার মানে আমার কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। আর যেহেতু ঘন্টায় দেওয়া আছে, তার মানে আমার কোনো সমস্যা নেই, মাসে 30 ঘন্টা চলবে। তাহলে কত হলো ভাইয়া? ওয়াট 60 ওয়াট, টির মান হচ্ছে কত? 1। কত মাসে কত দিন চলছে? 30 দিন চলছে, 30 ঘন্টা। আর 1000 দিয়ে ভাগ করছি কেন ভাইয়া? এই ওয়াটকে কিলোওয়াটে নেওয়ার জন্য, কারণ আমার এই কৃতকাজটা মূলত বিদ্যুৎ শক্তির ক্ষেত্রে কিলোওয়াট আওয়ারে হিসাব করা হয়। যদি এখানে সেকেন্ড বা মিনিট দেওয়া থাকতো, আমরা ওইটাকে কি করতাম? আমরা ঘন্টায় কনভার্ট করতাম আগে। ঠিক আছে, যেহেতু ঘন্টায় দেওয়া আছে, কিছু করা লাগে না। আচ্ছা, আর ওয়াটকে কিলোওয়াটে নিতে হলে 1000 দিয়ে ভাগ করতে হয়, এই জন্য 1000 দিয়ে ভাগ করছে। মেইন সূত্র কিন্তু ভাইয়া এইটা, ডাব্লিউ সমান সমান পিটি, এটা হচ্ছে মেইন সূত্র। অথবা পি সমান সমান ডাব্লিউ বাই টি, ক্ষমতা বের করার জন্য আমরা এই সূত্র ব্যবহার করি। বাট কারেন্ট হিসাব করার সময় আমরা একটু খেয়াল রাখবো এটা কি কিলোওয়াট আওয়ারে আছে কিনা। গেল। বিদ্যুৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া আবিষ্কার করেন কে? কোন একটা পরিবাহী তার দিয়ে মনে করো তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে এর আশেপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এই জিনিসটা আবিষ্কার করে ওয়েরস্টেড, বিজ্ঞানী ওয়েরস্টেড এটা আবিষ্কার করে। এটা ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য রাখছি, ঠিক আছে। আচ্ছা, গেল। তড়িৎ মোটরে শক্তি রূপান্তর কি ভাইয়া? আমি ক্লাসের মধ্যে ভালো করে বুঝাইছি, অধ্যায় 12-র মধ্যে তড়িৎ মোটর আর হচ্ছে জেনারেটর। মোটর জেনারেটর দুটা উল্টা। মোটরে কি হয়? আমরা কারেন্ট দিই মোটরের মধ্যে, মোটরটা ঘুরে আমাকে যান্ত্রিক শক্তি দেয়। তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি দেয়, তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, আনসার হচ্ছে সি। যদি এখানে প্রশ্নে বলতো জেনারেটর কি করে, জেনারেটরের কাজ জিজ্ঞেস করতো, জেনারেটরের কাজ জিজ্ঞেস করতো, তাহলে কি হইতো ভাইয়া? উল্টা। জেনারেটরে কি হয় জানো? কোনো একটা কিছু দিয়ে জেনারেটরকে ঘুরাইতে হয়, তার মানে এটাকে বলা হয় যান্ত্রিক শক্তি দিতে হয়। আর জেনারেটর কি করে? বিদ্যুৎ উৎপাদন করে বা ইলেকট্রিসিটি দেয়। কারেন্ট চলে গেলে কি করে? জেনারেটর দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে। তখন হতো অ্যান্সার ডি। যদি জেনারেটর বলতো তাহলে অ্যান্সার ডি। এগুলো একটু মনে রাখো ভাইয়া, এগুলো একটু বেসিক জিনিসপত্র, অনেক প্রশ্নে আসে। তাড়িৎ চুম্বক আবেশের মূল কারণ কি? বুঝো, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ইংরেজিতে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মেইন কারণ হচ্ছে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র। অর্থাৎ তুমি যদি একটা চৌম্বক ক্ষেত্র, কোনো একটা চৌম্বক আছে, এই চৌম্বকটা জাস্ট কোনো একটা কিছু দিয়ে পরিবাহের চারপাশে নাড়ানাড়ি করো, নড়াচড়া করো, তখন এখানে কি তৈরি হয়? একটা আবিষ্ট তড়িৎচালক শক্তি তৈরি হয়, আবিষ্ট। এগুলো আমরা ক্লাসের মধ্যে বুঝাইছি, বাট মেইন কথা হচ্ছে এইটা, এই জিনিসটার মূল কারণটা হচ্ছে এই চৌম্বক ক্ষেত্রকে যদি আমি নড়াচড়া করাই বা ঘুরাই, ঠিক আছে। আচ্ছা, তার মানে অ্যান্সার হচ্ছে সি। গেল। একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ দেওয়া আছে 10 ভোল্ট। বুঝো, আমরা একটা ট্রান্সফরমারটা দেখি এটা কেমন হতে পারে। এটা দরকার নেই, তারপর তোমাদের একটু বোঝানোর জন্য, মনে করানোর জন্য। ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, এটা হচ্ছে মুখ্য কুণ্ডলী, গৌণকুণ্ডলী। পি মানে প্রাইমারি, এস মানে সেকেন্ডারি। এটার ভোল্টেজ মানে ভিপি অথবা ইপি, যেটা থাক, ভি থাকুক ই থাকুক, তোমরা একই জিনিস মনে করবা। হ্যাঁ, আপাতত ভিপির মান দেওয়া আছে কত? 10 ভোল্ট। আর প্রবাহ দেওয়া আছে মানে আইপি, প্রাথমিক কুণ্ডলীতে দেওয়া আছে 6 অ্যাম্পিয়ার। আচ্ছা, গৌণকুণ্ডলীর ভোল্টেজ মানে ভিএস দেওয়া আছে 20 ভোল্ট, এবং গৌণকুণ্ডলীতে প্রবাহ কত মানে আইপি কত, সরি আইএস কত, আইএস কত। ভাই দেখো তো ভোল্টেজ কি বাড়ছে না কমছে? মুখ্যকুণ্ডলীর ভোল্টেজ যদি কম থাকে, গৌণকুণ্ডলীর ভোল্টেজ যদি বেশি থাকে, তার মানে কি ইনপুট দিছি কম, আউটপুট পাইছি বেশি, তাহলে প্যাচ সংখ্যা কোথায় কেমন হবে? ভোল্টেজের সাথে প্যাচ সংখ্যার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। যেহেতু আমি কি করছি, কম থেকে বেশি করছি, তার মানে আমার এই পাশে প্যাচ হবে কম, ধরো 2টা প্যাচ দিলাম, আর এই পাশে বেশি প্যাচ হবে, 4টা হবে বা কম বেশি হতে পারে। বাট মেইন কথা কি জানো, ভোল্টেজ বাড়াইলে এটাকে কি বলা হয়? স্টেপ আপ ট্রান্সফরমার। এটা স্টেপ আপ ট্রান্সফরমার। তাহলে কি হয়? মুখ্যকুণ্ডলীতে কম প্যাচ থাকে আর গৌণকুণ্ডলীতে বেশি প্যাচ থাকে। অর্থাৎ প্যাচ সংখ্যার পরিবর্তন করার মাধ্যমে একটা ট্রান্সফরমারের মাধ্যমে তুমি ভোল্টেজ কম বেশি করতে পারবা।
ভোল্টেজ বাড়াইলে হয় স্টেপ আপ, ভোল্টেজ কমালে হয় স্টেপ ডাউন। বাট এই দুই প্রান্তের মোট ক্ষমতা স্থির থাকবে। অর্থাৎ এইখানের প্রাইমারি কুণ্ডলীর যে মোট ক্ষমতা পিপি যদি হয় আর গৌণ কুণ্ডলীর ক্ষমতা যদি পিএস হয়, এটা কি হবে? সমান হবে। ক্ষমতা দুই পাশে সমান থাকবে। ঠিক আছে? আচ্ছা, দেখেন এটা ভাই কমন জিনিস। আমাকে বলছে আইএস কত, তার মানে ধরলাম আইএস বাই আইপি। মনে আছে সূত্রটা? মনে আছে? মেইন সূত্র হচ্ছে এইটা, ভিপি বাই ভিএস। এন ছোট হাতের হয়, বড় হাতের হয়, একটা হলেই হয়, সমস্যা নেই। এক এক সময় দেখবে এক একটা আছে। এনপি বাই এনএস, খালি আই হচ্ছে ঘাটতারা উল্টা, আইএস বাই আইপি। বিপি এনপি সমান সমান থাকে, একই উপরে যা থাকে উপরে পি, কিন্তু আই থাকে তার উল্টা। হ্যাঁ, একটু উল্টাপাল্টা করে। তখন আইএস বাই আইপি মানে কি? যেহেতু ভি দেওয়া আছে তার মানে ভিপি বাই ভিএস উল্টা হবে। এখানে এস উপরে, এখানে ভি উপরে হবে। এখন ভাই আমাকে বলো, এই আইএস এর মানটা চাইছে, তাহলে কি করতে হবে? বিপির মান দেওয়া আছে 10 ভোল্ট, ভিএস এর মান দেওয়া আছে 20 ভোল্ট, আর আইপির মানটা গুণ করো, আর গুণ করো। আইপির মান দেওয়া আছে 6 এম্পিয়ার। অ্যান্সার হচ্ছে 3 এম্পিয়ার। ভেঙে গেলাম কেন? যাতে তোমাদেরকে একটু বুঝতে সুবিধা হয়। মানে এই জিনিসটার কনসেপ্টটা বুঝলে তোমার সিকিউ এমসিকিউ সব জায়গায় কাজে লাগবে ইনশাল্লাহ। বুঝছো? গেল। সেম প্রশ্ন মনে হয়, একটি ট্রান্সফরমারের মুখকুণ্ডলীর পাক সংখ্যা, এবার হচ্ছে ভোল্টেজ না দিয়ে পাক সংখ্যা দেওয়া আছে। মুখকুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে এনপি সমান সমান 18, গৌণকুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে এনএস সমান সমান 90। তার মানে কি ভাইয়া? পিতে কম এসে বেশি, তার মানে বাম পাশে কম ছিল, যে এই পাশে হচ্ছে কম থাকবে, এই পাশে বেশি হবে। তার মানে কি? এটা স্টেপ আপ ট্রান্সফরমার, দেখেই বুঝতে হবে। আচ্ছা, গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ মানে আইএস দেওয়া আছে 0.5 এম্পিয়ার, তাহলে মুখ্যকুণ্ডলীর তড়িৎ প্রবাহ আইপি সমান সমান কত? তাহলে ভাই আমাকে একটু বলো, আইপির মান চাইছে, আমরা কি জানি? উল্টা হয়ে যাবে, এখানে এনএস বাই এনপি হবে ইনটু আইএস। জাস্ট একবারে করে ফেলছে আর কি। এখন এনএস এর মান বসাও, 90 ডিভাইড বাই 18 ইন্টু 0.5, 2.5 এম্পিয়ার। এটা হচ্ছে আমার মুখ্যকুণ্ডলীর তড়িৎ প্রবাহ। বুঝছি? সিম্পলি ভাই জাস্ট সূত্রগুলো একটু বসাই দিবা, তাহলে হয়ে যাবে। গেল। এটাও মনে হয় সেম। হ্যাঁ, প্যাচ সংখ্যা দেওয়া আছে আর ভোল্টেজ দেওয়া আছে, মানে প্যাচ সংখ্যা ভোল্টেজের কাহিনী। ওই একটা সূত্র ঘুরাই পেঁচায় বারবার। ভাইয়া প্যাচ সংখ্যার সাথে আমাকে বলছে কি সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা কত, মানে আমাকে এনএস চাইছে। এনএসটাকে উপরে রাখবো, যাকে চাবে তাকে বাম পাশে উপরে রাখবো। আর এটা কি? ভিএস ভিপি, দেখবা যে প্রশ্ন দেওয়া আছে। তার মানে এনএস সমান সমান কি? ভিএস এর মান দেওয়া আছে, সেকেন্ডারি ভোল্টেজের মান দেওয়া আছে 420, আর ভিপির মান দেওয়া আছে 210। আর এই এনপিটা গুণ করে দিব, মুখ্যকুণ্ডলীর প্যাচ সংখ্যা 50, কাটাকাটি করো 2, এটা 100, অর্থাৎ অ্যান্সার হচ্ছে বি। এই সূত্রগুলো কিভাবে মুখস্থ রাখতে হবে? এগুলো জাস্ট ক্লাসে বারবার বলে দিচ্ছি, এগুলো মুখস্থ করতে হবে। এগুলো থেকে পরীক্ষায় যে কোনো একটা প্রশ্ন আসবে, দেখবা। আমি যে লাস্ট 3টা প্রশ্ন দেখালাম, 41, 42, 43, এখান থেকে যে কোনো একটা এমসিকিউ ইনশাল্লাহ তুমি তোমার পরীক্ষায় কমন পাবাই, শিওর থাকো। ঠিক আছে? গেল। এবার আসো আমাদের যে লাস্ট অধ্যায়, অর্থাৎ অধ্যায় 13। হ্যাঁ, তেজস্ক্রিয়তা পরিমাপের একক কি? তেজস্ক্রিয়তা পরিমাপের একক হচ্ছে বেকরেল। এইটা কার নামে রাখা হয়েছে? হেনরি বেকরেল, একজন বিজ্ঞানীর নাম। হেনরি বেকরেল এর নাম অনুসারে তেজস্ক্রিয়তার যে তোমার হচ্ছে ইউনিটটা বা এককটা রাখা হয়েছে। তার মানে অ্যান্সার হচ্ছে ডি। বিটা কণার ভর কত? খুবই মজার এবং কমন একটা প্রশ্ন। যারা জানো না তারা আজকে জানবা, যারা আগে থেকে জানতা তারা এখন একবার রিভাইজ করবা বা রিভিশন দিবা। বিটা কণা আসলে কি জানো? এটা আসলে মূলত ইলেকট্রন। বিটা কণা বলতে আসলে ইলেকট্রনকে বোঝায়। ঠিক আছে? তো ইলেকট্রনের ভর কত ভাইয়া? 9.11 ইন্টু 10⁻31 কেজি, অথবা 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। এই দুইটার যে কোনো একটা অপশনে থাকতে পারে, একটু বুঝো। তার মানে আমাদের দেখবা যে কেজি আছে না গ্রাম আছে, একটু এককটা খেয়াল করবা। স্যাররা মাঝে মাঝে ঘুরাই দেয়, বুঝছো? প্রিটেস্ট টেস্টে তোমার দেখবা প্রশ্নের টাইপটা কঠিন হবে। তুমি দেখবা কঠিন প্রশ্ন মানে সহজে পারার মতো প্রশ্ন না, এবং এইটা তোমাকে জাস্ট একটু বাজায় দেখার জন্য তুমি পড়ছো কিনা। বোর্ড পরীক্ষায় এত কঠিন প্রশ্ন হয় না,
যে একটু মোটামুটি পড়া যায় সেই পারে, যারা বলে যে পারে না, কঠিন প্রশ্ন আসছে, ওরা পড়ালেখা করে নাই, ওরা লাস্ট মোমেন্টে ওই একদিনে 24 ঘন্টার মধ্যে 25 ঘন্টা ক্লাস করে যায়, 26 ঘন্টার ক্লাস করে যায়, তারপর হচ্ছে ধরতে পারে না। তো তুমি একটু আগে থেকে প্র্যাকটিস করে যাও। তো অ্যান্সার হচ্ছে এ। নিচের কোন রশ্মির দ্রুতি, এটা কি ভাই, এটা কি? এটা আলোর বেগ, আলোর দ্রুতি, এটা আলোর জন্য। তো আলোর বেগে বা আলোর দ্রুতিতে চলে কে? আলোর গতিতে চলে হচ্ছে গামা রশ্মি, বুঝছো? আলফা, বিটা, এক্স এগুলো কোনোটাই আলোর গতিতে চলে না, এই গামা হচ্ছে আলোর গতিতে চলে, এবং এটা হচ্ছে এটার মানে ভর শূন্য ধরা হয় আর কি গামা রশ্মিকে। হ্যাঁ, ওকে। তেজস্ক্রিয় রশ্মির নির্ভরতার প্রভাব নেই, মানে কোনো প্রভাব নাই। এই যে আলফা, বিটা, গামা রশ্মির যে বের হওয়া বা তেজস্ক্রিয়তা, তিনটার মধ্যে কোনটার প্রভাব নাই বলো? চাপের প্রভাব আছে, তাপের প্রভাব আছে, চুম্বকের প্রভাব আছে, এই তিনটার কোনোটাই প্রভাব নাই। মানে তুমি চাপ বাড়াইলেও যা, কমালেও তা, তাপ বাড়াইলেও যা, কমালেও তা, চুম্বক ক্ষেত্র দিয়েও তুমি এটাকে কী করতে পারবে? নড়াইতে পারবে না। অর্থাৎ এইগুলোর তিনটার কোনোটারই প্রভাব নাই। তার মানে অ্যান্সার হচ্ছে 1, 2, 3, অর্থাৎ সবগুলাই, এগুলোর একটারও প্রভাব নাই। এই তেজস্ক্রিয় ক্ষয় বা বিকিরণ এটা এমন একটা প্রক্রিয়া, এটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, বুঝছো? নিজেই এটা চলতে থাকে। একবার শুরু হইলে এটা কখন ভাঙবে, কখন কি হবে, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, বুঝছো? আচ্ছা, অর্ধপরিবাহী পদার্থ কোনটি ভাইয়া? পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী। তো আমরা জানি যে সিলিকন আর জার্মেনিয়াম এই দুটোকে অর্ধপরিবাহী পদার্থ বলা হয়। তার মানে সিলিকন হচ্ছে অ্যান্সার। সিলিকন না থাকলে জার্মেনিয়াম থাকলো, সেম অ্যান্সার, জার্মেনিয়াম। সিলিকন, জার্মেনিয়ামটা আমরা সবচেয়ে বেশি পড়ি। সিলিকন অথবা জার্মেনিয়ামের দুইটা একটা অপশন দেখলে এটাই অ্যান্সার। ঠিক আছে, গেল। আচ্ছা, একটি পি টাইপের অর্ধপরিবাহী তৈরি করতে বিশুদ্ধ সিলিকনের সাথে কোন মৌলটি যুক্ত করতে হবে? ক্লাসের মধ্যে ভালো করে লিখে দিছি হ্যাঁ। পি টাইপ মানে কি? একটা হোল থাকবে, একটা কম থাকবে, একটা ইলেকট্রন কম থাকবে। এটা কোথায় থাকে? সিলিকনের পাশে তুমি যদি একটা ত্রিযৌজি মৌল দাও, যেটার শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন আছে। সিলিকনের লাগে 4টা ইলেকট্রন, সন্নিবেশ সহজীবী বন্ধন তৈরি করতে সিলিকনের 4টা ইলেকট্রন লাগে। বাট তুমি যদি 3টা ইলেকট্রন দাও, একটা হোল তৈরি হয় না, একটা ফাঁকা জায়গা থাকে। এই ফাঁকা জায়গা থাকাটাই হচ্ছে তোমার কি? পি টাইপ অর্ধপরিবাহী তৈরি করা। তার মানে ত্রিযৌজি মৌল কোনটা আছে? ফসফরাস কি ভাইয়া? ফসফরাসের শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন আছে, এটা হচ্ছে পঞ্চযৌজি। এই ফসফরাস দিয়ে এন টাইপ তৈরি করা হয়। কার্বন বাদ অ্যান্টিমনি, এটাও তোমার হচ্ছে এন টাইপ তৈরি করতে 5টা শেষ কক্ষপথে ইলেকট্রন আছে। বোরন হচ্ছে তোমার 3টা। কেন ভাইয়া? 2, 3। প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, দ্বিতীয় কক্ষপথে 3টা ইলেকট্রন আছে। দেখে পড়াইতে যায় মনে হইতেছে আমি কেমিস্ট্রি পড়াইতেছি। আমাদের ফারদিন ভাইয়া দেখলে আমার মন খারাপ না করলে হয়েছে। তার মানে এই 3টা ইলেকট্রন থাকা মানে কি? ত্রিযৌজি মৌল শেষ কক্ষপথে, এটা দিয়েই পি টাইপ তৈরি করা হয়। এটা এভাবে মনে রাখবা, তোমার হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, এগুলো হচ্ছে পি টাইপ পদার্থ। মানে এগুলো দিয়ে তোমার হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী তৈরি করা হয়। আর আরেকটা হচ্ছে ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এই 4টায় যে ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এগুলো দিয়ে এন টাইপ পদার্থ তৈরি করা হয় বা এন টাইপ অর্ধপরিবাহী তৈরি করা হয়। এই চারটা একটু মনে রাখো, এখান থেকে যে কোনো একটা আসতে পারে আর কি। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম। হ্যাঁ, সিলিকন তো বাদ, সিলিকন তো একটা মানে অর্ধপরিবাহী আছেই। এর সাথে পি টাইপ বা এন টাইপ তৈরি করতে হলে ত্রিযৌজি, এগুলো সবগুলো কি? শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন আছে, এই শেষ কক্ষপথে সবগুলোর 5টা ইলেকট্রন আছে। বুঝছি? একটু মনে রাখো। ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, এসবি মানে কি? অ্যান্টিমনি, বিআই মানে বিসমাথ। আচ্ছা, গেল। আমাদের একদম লাস্ট প্রশ্ন, এটা হচ্ছে অবতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব পেতে হলে লক্ষ্যবস্তুকে কোথায় রাখতে হবে? এটা খুবই কমন প্রশ্ন, এই জন্য এটা লাস্টে রাখছিলাম, অ্যাড করে দিয়েছিলাম আর কি পরে। অবতল দর্পণ অবাস্তব প্রতিবিম্ব একটা অবস্থানে পাওয়া যায়। অবতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব একটা অবস্থানে পাওয়া যায়। এটা যদি হয় তোমার বক্রতার কেন্দ্র, প্রধান ফোকাস, মেরু। এই প্রধান ফোকাস আর মেরুর মাঝখানে যদি কোনো একটা লক্ষ্যবস্তু রাখো, তাহলে তখনই শুধুমাত্র এর যে প্রতিবিম্বটা তৈরি হয় এইখানে, মানে দর্পণের পিছনে। দর্পণের পিছনে সোজা, আর সোজা প্রতিবিম্ব মানে কি? অবাস্তব বা অসৎ। অবাস্তব মানে কি?
অসৎ, যেটাই বলো কোনো সমস্যা নেই। অসৎ, আর বাস্তব মানে হচ্ছে সৎ। সৎ প্রতিবিম্ব মানে বাস্তব প্রতিবিম্ব, আর অসৎ মানে হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। বুঝতে পারছি? তো এই 6 নাম্বার পজিশনের জন্য শুধুমাত্র অবতল দর্পণের এই 6 নাম্বার পজিশন মানে একমাত্র পজিশনে অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যায়। আর বাকি যে 5টা মানে অসীমে বলো, তারপর অসীম বক্রতার কেন্দ্রের মাঝখানে বলো, বক্রতার কেন্দ্রে বলো, বক্রতার কেন্দ্র প্রধান ফোকাসের মাঝখানে বলো, প্রধান ফোকাস বলো, এই সব জায়গায় কি বাস্তব এবং উল্টা প্রতিবিম্ব পাওয়া যায়। বাস্তব এবং উল্টা পাওয়া যায় এই 5টা অবস্থানের জন্য। একমাত্র এইখানে তোমার হচ্ছে প্রধান ফোকাস এবং প্রধান মেরুর মাঝখানে দর্পণের খুব কাছাকাছি রাখলে তখন এটা কি হয়ে যায়, একটা অবাস্তব এবং সোজা প্রতিবিম্ব হয়ে যায়, তখন এটা পাওয়া যায়। তার মানে অ্যান্সার হচ্ছে কি ভাইয়া, পি ও এফ এর মাঝে, অ্যান্সার সি, পি এবং এফ এর মাঝে। বুঝতে পারছি? পি এবং এফ এর মাঝে। তো এটা ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। তো এখন মোটামুটি একটা আইডিয়া পাইছো না যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কোনগুলা, বুঝছো? তো আমাদের পার্ট 1-এ অর্থাৎ প্রথম পার্টে আমরা অধ্যায় 1 থেকে 6 পর্যন্ত দেখছিলাম, আর পরের পার্টটাতে আজকে আমরা অধ্যায় 7 থেকে 13 পর্যন্ত এই মোট 50-100টা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা সলভ করছি। এখন এছাড়াও কিন্তু আমাদের পিডিএফের সাজেশন চলে গেছে। যারা পেড কোর্সে আসো, যারা আমাদের ক্লাস এখন করতেছো, লাইভ ক্লাস করতেছো, তো ওদের কাছে তো অ্যাপে চলে গেছে। এছাড়াও যারা ফ্রি স্টুডেন্ট আমাদের যারা আছে, তারা কোর্সে নাই বাট এছাড়া আমাদের সাথে ক্লাস করে, ওরাও পাবে। কিন্তু আমাদের দুইটা সাজেশন কিন্তু সেম না। হ্যাঁ, যারা আমাদের পেইড কোর্স স্টুডেন্ট আছো, তোমাদের কিন্তু যেহেতু আমাদের কষ্টের টাকা দিয়ে ভর্তি হয়ে আমাদের ক্লাস করতেছো, তোমাদের জন্য কিছু এক্সক্লুসিভ ফিচার রাখা হয়েছে। আর এছাড়াও বাকিদেরকেও আমরা চেষ্টা করছি সবাইকে একটু হেল্প করার জন্য। পরীক্ষার সময় আসলে মানে স্টুডেন্টকে আলাদা করা ঠিক না, ঠিক আছে? বাট এর মূল উদ্দেশ্য কি? তোমার পরীক্ষা ভালো হওয়া, একটা ভালো রেজাল্ট করা। তুমি অনেক পরিশ্রম করছো, অনেক কিছু করছো, কিন্তু তুমি পরীক্ষায় ভালো করতে পারো নাই, তোমাকে অনেক কথা শুনতে হবে। তোমার পরিশ্রম কেউ দেখবে না, দেখবে শুধুমাত্র আল্লাহ। এজন্য চেষ্টা করো, তারপর না হইলে পরের বার হবে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। ধরো যাই না গতকালকের খেলা দেখছো কিনা, তো মানে অ্যাটলিস্ট যদি ফেসবুক চালাতে থাকো অ্যান্সারটা জানার কথা। হ্যাঁ, যা আর্জেন্টিনা হচ্ছে 2-0 করে জিতছে। আচ্ছা, এটা বড় কথা না, ওটা কোনো ইম্পর্টেন্ট ব্যাপার না। ধরো এই যে তোমরা তো শুনছো যে এই বিশ্বকাপে মেসি 5টা গোল দিছে, অলরেডি 5টা গোল হয়েছে, আর্জেন্টিনা 5টা গোল দিছে। এই যে গোল দেওয়া, এটা হচ্ছে তোমার আলটিমেটলি একটা আউটপুট। ধরো একটা প্লেয়ার বা একটা খেলোয়াড় অনেক ভালো খেলছে, কিন্তু সে মনে করো তার গোল দেওয়ার কথা বা সে স্ট্রাইকার, কিন্তু সে গোল দিতে পারে নাই। সে অনেক পরিশ্রম করছে, চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি সে গোল দিতে পারে নাই। এটাই সব জায়গায় লেখা হবে। তুমি মনে করো অনেক পরিশ্রম করছো সারা বছর, পরীক্ষার সময়টাতে ভালো করে পড়তে পারো নাই বা পড়ো নাই, আলটিমেটলি তোমার রেজাল্ট দেখার পরে রেজাল্ট শিটের উপর ডিপেন্ড করে তোমাকে সবাই জাজ করবে তুমি কেমন স্টুডেন্ট। হোয়াট এভার যে তুমি পড়ছো, তুমি দিনরাত লাগাই দিচ্ছ, খাটছো, কারো কিচ্ছু যায় আসে না। তো এখন ওই সময়টা আছে, সামনের 6টা মাস অনেক ইম্পর্টেন্ট সময়, তোমাদের প্রথম ইম্পর্টেন্ট পরীক্ষা। এই এসসি পরীক্ষা তোমার জীবনের শেষ দিন পর্যন্ত অনেক হেল্প করবে, নট লাইক যেসব কিছু, বাট হেল্প করবে। তো একটু এক্সট্রা হেল্প পাইতে সমস্যা কি? একটু ভালো করে পড়ো, একটু প্র্যাকটিস করো, বই পড়ো, সূত্রগুলো পড়ো, বোর্ড প্রশ্ন দেখে দেখে প্র্যাকটিস করো, নিজে নিজে লেখো, ক্যালকুলেটার ইউজ করা শিখো, কিছু সহজ জিনিস ক্যালকুলেটার ছাড়া ইউজ করা শিখো, নিজে নিজে মুখে মুখে ক্যালকুলেশন করা ট্রাই করো। বুঝতে পারছো? তো ঠিক আছে ভাইয়া, আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের এখন বাসায় পড়ার সময়, ক্লাস করে ওই নিজেরা আলতু ফালতু কথা বলে সময় নষ্ট করাচ্ছে, বাসায় বসে ক্লাস মানে রেকর্ড দেখতে পারো অথবা নিজেরা প্র্যাকটিস করো, ওটা তোমার জন্য ইম্পর্টেন্ট বেশি। ঠিক আছে ভাইয়া? তো এই পর্যন্ত সবাই ভালো থাকো, নেক্সট ক্লাস ইনশাল্লাহ আবার দেখা হবে, হয়তো পরীক্ষার পরে দেখা হবে। তো তোমাদের জন্য অনেক প্ল্যানিং চলতেছে, অনেক কিছু চলতেছে, সামনে তোমাদের জন্য কোর্স আসবে, শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স, যাদের দরকার নিতে পারো। তো একটা কথাই বলবো ভাই, একটু ভালো করে পড়াশোনা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।